হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু প্রিফিল এডুকেশন। সো আজকে আমরা একটি সুন্দর ক্লাস করব। অর্থাৎ আমাদের কেপি যে কনস্টেবলের এক্সাম হয়ে গেছে। তো এক্সামের প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে এটা বলাই যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এই এক্সামগুলোর ক্ষেত্রে প্রশ্ন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড করছে। তাই আমাদের পড়াশোনাটাকে আরও ডেপথে ঢুকে আরও ভালোভাবে করাটা জরুরি। কারণ কম্পিটিশন প্রতিনিয়ত বাড়বে এটা সত্য। কিন্তু আমাকে সেই কম্পিটিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তো আজকে আমরা জিকের অংশ থেকে জিকের যে 40 টা কোশ্চেন ছিল সেগুলোকে আমরা ইন ডেপথ অ্যানালিসিস করব। অর্থাৎ শুধুমাত্র অ্যান্সারগুলোকে খোঁজাই নয়, কোন উত্তর কেন হচ্ছে এবং পাশাপাশি সামনে আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে, কোন কোন পয়েন্টগুলোকে আমরা বিশেষভাবে মনে রাখবো এবং পড়ার সময় আমরা জোর দিয়ে পড়ব। তো সেই জন্যই আমরা আজকের ক্লাসটা করব। তো চলো একে একে কোশ্চেনগুলো দেখব, অ্যান্সার করব এবং আরও অনেক কিছু আমরা তথ্য জানব। দেখো, প্রথম প্রশ্ন আছে যে নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস? অ্যানসারে দিয়েছে O3, ওজোন। অ্যানসারে দিয়েছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। অ্যানসারে দিয়েছে হাইড্রোজেন সালফাইড H2S এবং এবং অপশনে দিয়েছে নাইট্রাস অক্সাইড N2O। এখন এখানে O3, ওজোন এবং মিথেন এবং নাইট্রাস অক্সাইড এই সবকটাই কিন্তু গ্রিনহাউস গ্যাস। এখানে প্রশ্নে বলেছে নয় কোনটা, তাই উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড এমন একটি গ্যাস যার গন্ধ আমাদের মনে রাখতে হবে যে পচা ডিমের ন্যায় কিন্তু হাইড্রোজেন সালফাইডের গন্ধ, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবং আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি N2O, দ্যাট ইজ দ্য নাইট্রাস অক্সাইড বা ডাই নাইট্রোজেন অক্সাইড। এটাকে আমরা জানি যে এটা লাফিং গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এই গ্যাস যদি শরীরে প্রবেশ করে আমাদের শরীরে একটা ডিসব্যালেন্স লক্ষ্য করা যায়। আমরা আমাদের নিজেদের উপর একটা কন্ট্রোল হারিয়ে ফেলবো, সেই জন্য এইটাকে লাফিং গ্যাস অনেকটা বলা হয়। এবং অপশনে রয়েছে ওজোন এবং মিথেন। মনে রাখতে হবে মিথেনকে আমরা মার্স গ্যাস বলি। খুব ভালো করে মনে রাখবে, মিথেনকে আমরা মার্স গ্যাস বলি। অ্যাকচুয়ালি মিথেনকে কেন মার্স গ্যাস বলা হয়? মার্স অর্থাৎ মার্সিল্যান্ড, অর্থাৎ জলাভূমিতে সাধারণত মিথেন জন্মায়। পচা জলাভূমি বা এই সমস্ত স্থানে আমরা মিথেনকে দেখতে পাই। ঠিক আছে? তো পচা জলাভূমি বা এই সমস্ত জায়গায় যেহেতু মিথেন দেখা যায়, সেই জন্য মার্সিল্যান্ড থেকে মার্স গ্যাস কথাটা এসেছে। তার সঙ্গে সঙ্গে আমাকে আরও খেয়াল রাখতে হবে যে গোবর গ্যাস বা বায়োগ্যাস আমরা যাই বলি, এই যে বায়োগ্যাসের মধ্যে কিন্তু মেন যে উপাদান অর্থাৎ প্রধান উপাদান কিন্তু মিথেন। এবং বায়োগ্যাসেতে প্রায় 50% বেশি কিন্তু মিথেন থাকে। অর্থাৎ 50% বেশি কিন্তু মিথেন কিন্তু বায়োগ্যাসে থাকে। এটাও আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসছে যে বায়োগ্যাসের মূল উপাদান বা প্রধান উপাদান কি? সেটা হচ্ছে মিথেন এবং মিথেনকে আরেকটা নামে আমরা ডাকি মার্স গ্যাস। চলো নেক্সট কোশ্চেন আমরা এগোই। দ্বিতীয় কোশ্চেন এখানে রয়েছে যে কোন কমিটির সুপারিশে নাগরিকদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য আমরা প্রত্যেককে জানি যে 51A এই ধারাতে কিন্তু রয়েছে। 51A ধারা আমরা প্রত্যেককে জানি। এবং যদি বলি সংবিধানের কোন অংশ বা কোন পার্টেতে এটা রয়েছে, তাহলে আমরা প্রত্যেককে জানি 4A পার্টেতে এটা রয়েছে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন সংবিধান থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের দেশে নিয়ে এসেছি? অবশ্যই করে USSR অর্থাৎ রাশিয়ান সংবিধান বা রাশিয়ান কনস্টিটিউশন থেকে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে? USSR বা রাশিয়ান কনস্টিটিউশন বা সোভিয়েত রাশিয়া সেই মুহূর্তের, তো সেইখান থেকে আমরা নিয়ে এসেছি। এবং এখানে বলেছে যে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা আমাদের কোন কমিটির সুপারিশে যুক্ত হয়েছিল? এখানে অ্যান্সারে অবশ্যই সারন সিং কমিটি। অ্যাকচুয়ালি এটা শরণ সিং কমিটি। এবার এখানে অপশনে এইভাবেই ছিল পরীক্ষাতে, সারণ সিং কমিটি এটাই হবে অ্যান্সার। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে সারণ সিং কমিটি বা শরণ সিং কমিটি কতগুলো মৌলিক অধিকারকে কতগুলো মৌলিক অধিকারের প্রস্তাব দিয়েছিল? সেটা হচ্ছে 8টি। মাথায় রাখবে, যেটা প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসেছে এবং আসবেও, যে কতগুলো মৌলিক অধিকারকে প্রস্তাব দিয়েছিল না 8টি। তবে আমরা জানি যে মৌলিক অধিকারগুলো দেখবে আমরা অলরেডি পড়েছি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী, ঠিক আছে, 42তম
সংবিধান সংশোধনী যে আইন, তার মাধ্যমে মৌলিক অধিকার আমরা দেখেছি সংবিধানে যুক্ত হয়েছিল। কতগুলো যুক্ত হয়েছিল? 10টি। 10টি যুক্ত হয়েছিল। অ্যাকচুয়ালি শরণ সিং কমিটি 8টাকে রেকমেন্ড করেছিল বা 8টা মৌলিক অধিকারের কথা জানিয়েছিল। কিন্তু আমাদের সংবিধানে 1976 যখন 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত হয়, তখন 10টি যুক্ত হয়। পরে আমরা জানি যে আরও একটি মৌলিক অধিকার যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। 86তম, এটাও মাথায় রাখবে। কি যুক্ত হয়েছিল বলতো? 6 থেকে 14 বছর পর্যন্ত যারা শিশু রয়েছে তাদেরকে বিনামূল্যে শিক্ষার কথা এইটা কিন্তু যুক্ত করা হয়েছিল। শিশুদের বিনামূল্যে শিক্ষার কথা কিন্তু এটা যুক্ত করা হয়েছিল। সেটা হচ্ছে 2002-এ 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক অধিকারের সংখ্যা, মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো না 8 প্লাস 2 প্লাস 1 টোটাল হচ্ছে কিন্তু 11টা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু 11টা কবে হয়েছে বলতো? 2002 এর পরে হয়েছে। হ্যাঁ, 2002 এর পর। তার আগে কিন্তু ছিল 10টা। কিন্তু এই কমিটি, যেটা শরণ সিং কমিটি, কতগুলো প্রস্তাব দিয়েছিল না 8টা। এটাও কিন্তু মাথায় রাখবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কমিটি রয়েছে। সেটা হচ্ছে সান্থানাম কমিটি রয়েছে, কেলকার কমিটি রয়েছে, রাজা চেলায়া কমিটি। ঠিক আছে, এখানে এই যে কেলকার কমিটি এবং রাজা চেলায়া কমিটি, এই কমিটি দুটো কিন্তু ভারতের কর ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ কর ব্যবস্থার যে সংস্কারের সঙ্গে কিন্তু যুক্ত। এছাড়া এখানে রয়েছে দেখো সান্থানাম কমিটি। মনে রাখতে হবে যে সান্থানাম কমিটি কিন্তু আমাদের যে দুর্নীতি, অর্থাৎ করাপশন, সেই দুর্নীতি দমনের জন্য এই কমিটি কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, আমাদের যে দুর্নীতি দমনের জন্য কিন্তু এই কমিটি তৈরি হয়। এইগুলো একটু মাথায় রাখতে হবে। কমিটি এবং কমিশনগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং কেলকার এবং রাজা চেলায়া কিন্তু বললাম কর ব্যবস্থার সঙ্গে রিলেটেড বা কর ব্যবস্থা সংস্কারের জন্য এই দুটো কমিটি নিযুক্ত করা হয়েছিল। চলো তৃতীয় প্রশ্নে আমরা চলে যাই। খুব ভালো প্রশ্ন। বলেছে এক্স রশ্মি ব্যবহার করা হয় পৃথিবীর অভ্যন্তরে সোনার উপস্থিতি নির্ধারণে, মূল্যবান পাথর, গ্রহরত্নের ত্রুটি, হাটের অসুর নির্ণয়, ধাতুর ওয়েল্ডিং এবং কাটার জন্য। দেখো, এইটা দেখে অনেকেই হয়তো ঘুলিয়ে ফেলেছি আমরা পরীক্ষাতে। অ্যাকচুয়ালি এখানে এক্স রশ্মি, তো এই ব্যাপারে কিছু কথা আমাদের বলে নেওয়া ভালো। যে এক্স রশ্মি অ্যাকচুয়ালি কী ধরনের তরঙ্গ, সেটা আমাকে আগে প্রথমেই মাথায় রাখতে হবে। এক্স রশ্মি কিন্তু মনে রাখতে হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, এক্স রশ্মি কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং এক্স রশ্মির যদি বলি তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, যেটা কিন্তু পরীক্ষায় খুব ভীষণভাবে আসবে, যে কোনো সামনের দিনের পরীক্ষাতে আসবে, মনে রাখবে এটা, যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 0.1 থেকে 100 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান। ঠিক আছে, এটাকে যদি আমরা ন্যানোমিটারে বলি, তাহলে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান। ঠিক আছে, ন্যানোমিটারে 0.01 থেকে 10 ন্যানোমিটার, এবং অ্যাংস্ট্রমের ক্ষেত্রে 0.1 থেকে 100 অ্যাংস্ট্রম। এটা কিন্তু মাথায় রাখবে, এটা হচ্ছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো, এক্স রশ্মিকে আমরা কোথায় মূলত ব্যবহার করি? অনেক জায়গায় এক্স রশ্মির ব্যবহার আছে। দেখো, এইখানে যদি ধাতুর ওয়েল্ডিং কাটার জন্য না থাকে, যদি এরম থাকতো যে কোনো ধাতুতে ত্রুটি বা এইগুলো ধরার জন্য, অ্যাকচুয়ালি ধরো কোনো জায়গায় যদি কোনো ফাটল থাকে, ত্রুটি থাকে, সেগুলো ধরার জন্য এক্স রশ্মিকে ব্যবহার করা হয়। কিন্তু ওয়েল্ডিং কাটা এর সঙ্গে কোনো রিলেশন নাই। এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার অ্যাজ সাচ হবে না। উত্তর আমাকে এইটাকেই দিতে হবে, মূল্যবান গ্রহরত্নের এই যে ত্রুটি নির্ধারণের জন্য। অ্যাকচুয়ালি কি, যে গ্রহরত্নের মধ্যে যদি মূল গ্রহরত্ন ছাড়া অন্য কিছু থেকে থাকে, সেগুলোকে ডিটেক্ট করতে পারে এক্স রশ্মি। এবং তোমরা অনেকেই জানো যে হীরার ক্ষেত্রে, অর্থাৎ হীরা আসল না নকল এটা চেনার জন্য কিন্তু এক্স রশ্মি ব্যবহার হয়। ঠিক আছে, যদি অরিজিনাল হীরা হয়, এক্স রশ্মির যদি তার উপরে ফেলা হয়, হীরেকে আমরা দেখতে পাবো না, হীরে দেখা যাবে না। কিন্তু যদি আসল হীরা হয়, সেটা এক্স রশ্মিতে রেসপন্স দেবে এবং আসল হীরা হলে দেখতে পাওয়া যাবে না, বাট যদি হীরেটা কোনোভাবে নকল হয়ে থাকে, সেটা কিন্তু ভিজিবল হবে, অর্থাৎ দেখতে পাওয়া যাবে এক্স রে এর মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন গ্রহরত্নের ত্রুটি বা সেটা আসল কি নকল, এগুলোকে যাচাই করা যায় এক্স রশ্মির মাধ্যমে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন কিন্তু বি। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। আর এক্স রশ্মির সাপেক্ষে এই কথাগুলো মনে রাখবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখবে। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় অলরেডি দিয়েছে। তৃতীয় প্রশ্নে চলে যায়, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? দেখো, পারমাণবিক কর্মসূচির জনক বলেছে, এখানে উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, আমরা জানি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে, তাই না? ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র। এটা অ্যান্সার হবে হোমি জাহাঙ্গীর ভাবা। তবে এখানে
অবশ্যই মনে রাখা দরকার যে পারমাণবিক কর্মসূচি না দিয়ে যদি মহাকাশ গবেষণা বা মহাকাশ কর্মসূচি এরকম কিছু যদি দিত, তাহলে আমরা কাকে অ্যান্সার করতাম বলো তো? বিক্রম সারাভাই। এটাও কিন্তু মাথায় রাখবে, বিক্রম সারাভাই। ঠিক আছে? বিক্রম সারাভাই। এখানে দেখো আমরা অপশানে দেখতে পাচ্ছি সতীশ ধাওয়ান রয়েছে। আমরা জানি যে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র, ঠিক আছে? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র বা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, এটা কোথায় রয়েছে বলো তো? এটা প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসে গেছে অলরেডি। সেটা হচ্ছে শ্রীহরিকোটায় রয়েছে, হ্যাঁ? শ্রীহরিকোটা। শ্রীহরিকোটার কোথায় রয়েছে বলো তো? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটাতে কিন্তু এটা রয়েছে। এটাও কিন্তু তুমি মাথায় রাখবে। তার সঙ্গে, সঙ্গে মাথায় রাখবে যে সিভি রমন রয়েছে অপশানে, জানো? সিভি রমন কিসের জন্য নোবেল পেয়েছিলেন জানো তো? রমন প্রভাব। এবং রমন প্রভাব বা রমন এফেক্ট যেটা, ঠিক আছে? রমন প্রভাব যেটাকে আমরা বলছি, এটা অ্যাকচুয়ালি আলোর বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ? এটাও কিন্তু ভুললে চলবে না। রমন প্রভাব কিসের সঙ্গে সম্পর্কিত? না আলোর বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে? আলোর বিচ্ছুরণের সঙ্গে কিন্তু সম্পর্কিত। স্ক্যাটারিং অফ লাইট যেটাকে আমরা বলি, ঠিক আছে? রমন কত সালে নোবেল পেয়েছিলেন জানো তো? 1930, 1930-এ। এই প্রশ্নগুলো আমাকে দুর্দান্তভাবে মনে রাখতে হবে। অর্থাৎ আমি যখনই জিকে জিএস পড়বো, এইভাবে কানেক্ট করে, করে পড়বো, তাতে আমাদের পড়াশোনাটা খুব ভালো হবে। যে আমি একটা প্রশ্নের উত্তর জানছি, বাকি অপশনগুলো নিয়ে আর কি, কি অপশন প্রশ্ন আসতে পারে আমি একবার ভেবে নেব। চলো, পরের প্রশ্নে আমরা চলে যাই 5 নাম্বার কোশ্চেনে। দেখো ডিনামাইটের আবিষ্কর্তাকে? আমি জানি যেটা সবাই উত্তর করতে পেরেছো, খুব ইজি প্রশ্ন ছিল, আলফ্রেড নোবেল ডিনামাইটের আবিষ্কর্তা। তবে এতটুকুতেই আমাদের থামলে চলবে না। ডিনামাইট আমরা জানি যে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, তাই না? বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিনামাইট, ডিনামাইটের একটা রাসায়নিক নাম আছে জানো তো? যেটা পরীক্ষায় দিতে পারে। ডিনামাইটের একটা রাসায়নিক নাম আছে যেটা পরীক্ষায় দিতে পারে। সেইটার নাম হচ্ছে, মনে রাখবে, যে আমরা বলি টিএনজি। হোয়াট ইজ টিএনজি? দেখো আমি লিখছি এখানে, সেটা হচ্ছে ট্রাই নাইট্রো গ্লিসারিন। হ্যাঁ, একদমই তাই, ট্রাই নাইট্রো গ্লিসারিন। এটা হচ্ছে টিএনজির রাসায়নিক নাম, বা অ্যাকচুয়ালি ডিনামাইটের রাসায়নিক নাম হচ্ছে ট্রাই নাইট্রো গ্লিসারিন। এই যে আমাদের গ্লিসারিন আছে আমরা জানি, এই গ্লিসারিনের সঙ্গে, মনে রাখবে, গ্লিসারিনের সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিড HNO3 যদি বিক্রিয়া করানো হয়, আমরা তাহলে ট্রাই নাইট্রো গ্লিসারিন কিন্তু পাই। এটাই হচ্ছে কিন্তু ডিনামাইট। ঠিক আছে? এইভাবে আমাদের পড়াশোনা করতে হবে। শুধুমাত্র একটা ইনফরমেশন জেনে নিলাম বা কিছুকে কিছু মুখস্থ করে নিলাম ওয়ান লাইনার, এই জায়গাতে কিন্তু আমাদের প্রিপারেশনকে আর আটকে রাখলে কিন্তু চলবে না। ঠিক আছে? দেখবে অনেকেই আছে যে কমন পাওয়া যাবে এই সব জায়গায়, হ্যান ত্যান, এই 500 কারেন্ট অ্যাফেয়ার্স কি 5000 জিকে, 1000 জিকে মুখস্থ করে গেলেই সব মানে হয়ে যাবে। এই যুগ কিন্তু আর নেই। কম্পিটিশন প্রচুর পরিমাণে বাড়ছে। আমাদেরকে ভালোবেসে একটু ভেতরে ঢুকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? চলো, দেখো নিচের কোনটি ভেক্টর বাহিত রোগ? খুব ভালো প্রশ্ন, ভেক্টর বাহিত রোগ। দেখো একটু যারা এখানে পড়াশোনা করবে, দেখো ক্যালসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, এটা এরকম অ্যান্সার এখানে যেতে পারে না যে হাইপোক্যালসিমিয়া কখনো কিছু কামড়ে দিলে বা কেউ কোনো পোকামাকড় দ্বারা এই রোগ হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা হবে না। গলগণ্ড তো আমরা প্রত্যেকেই জানি, আয়োডিনের ব্যাপার স্যাপার, এটা এখানে রিলেটেড নয়, ছানিও নয়। এইখানে এটাই উত্তর, যে ঘুমের অসুস্থতা, যেটাকে আমরা স্লিপিং সিকনেস বলি। তবে এখানে আমি একটা জিনিস শেয়ার করবো অবশ্যই, যেটা তুমি খুব ভীষণভাবে মনে রাখবে, যে এই যে স্লিপিং সিকনেস, এইটা কি ঘটিত রোগ জানো কি? যেটা পরীক্ষায় আসার মতো, মনে রাখবে, এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে স্লিপিং সিকনেস। আচ্ছা, এই প্রোটোজোয়াটার নাম তুমি জানো কি? এটাও কিন্তু মনে রাখতে হবে, ট্রাইপ্যানোসোমা। ভালো করে মনে রাখবে, ট্রাইপ্যানোসোমা বা ট্রাইপ্যানোসোমা। ঠিক আছে? ট্রাইপ্যানোসোমা, এইটা হচ্ছে প্রোটোজোয়াটার নাম। এবং এর যে ভেক্টর, অর্থাৎ যেটা বহন করছে এই প্রোটোজোয়াটাকে, অর্থাৎ এই প্রোটোজোয়াটাকে বহন করে তোমার শরীরে দিয়ে দিচ্ছে, যে সেই বহনকারীর নাম কি, সেই ভেক্টরের নাম কি? একটা মাছি। ঠিক আছে? একটা মাছি। আসলে সেই মাছিটা আফ্রিকান মহাদেশের মধ্যে পাওয়া যায়, আফ্রিকান মাছি, যেটাকে আমরা বলি, ভালো করে বানানটা দেখো, টিএসি, অর্থাৎ বাংলায় উচ্চারণ করলে অনেক সময় তেতসি বা এরকম উচ্চারণ করা হয়, বা তেতসে বলি আমরা। যাই হোক, অ্যাকচুয়ালি টিএসি,
হ্যাঁ, তেজ সেম আছি। এইটার প্রভাবে কিন্তু আমাদের এই রোগটা ছড়ায় বা ভেক্টর এটা হচ্ছে বহন করছে এই প্রোটোজোয়াটাকে। সেই প্রোটোজোয়াটার নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা। ভালো করে মাথায় রাখবে, স্লিপিং সিকনেস, ঘুমের অসুস্থতা, এটা কিন্তু একটা ভেক্টর বাহিত রোগ এবং এটা প্রোটোজোয়ান ডিজিজ বা প্রোটোজোয়া ঘটিত রোগ। চলো, অর্থাৎ মানে কি বলবো যে অপশন দেখলে যদি সঠিক উত্তর আমরা নাও জানি, বাকি অপশনগুলোকে এলিমিনেট করেও কিন্তু অ্যান্সার আমাদের করা যায়। ৭ নাম্বার প্রশ্নে যাই আমরা। বলেছে নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নাই? ঠিক আছে? কোন ভারতীয় রাজ্যের সাথে নেই? দেখো, মেঘালয় এর সঙ্গে আছে বাংলাদেশে। প্রত্যেকে আমরা ম্যাপটা চোখ বুঝলেই আমরা মনে রাখতে মানে মনে রাখা সম্ভব। এখানে বিহারের সঙ্গেও আছে, চীন বা তিব্বতের বর্ডার যাই বলো। উত্তরাখণ্ডের সঙ্গেও আছে, ম্যাপ চোখ বুঝলেই ম্যাপ স্মরণে আসবে। একদমই তাই, ছত্তিশগড়ের সঙ্গে নেই। তবে এটাও এখানে মনে রাখতে হবে, ছত্তিশগড় আর আসাম, এই যে দুটো রাজ্য না, এই দুটো রাজ্যের সঙ্গে মনে রাখবে ৭টি রাজ্যের বাউন্ডারি আছে। কটা রাজ্য বলো তো? ৭টি রাজ্য। এবং সবথেকে বেশি বাউন্ডারি বা বর্ডার শেয়ার করেছে যে রাজ্য, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ দিল্লিকে নিয়ে টোটাল ৮ আর ১ এ ৯, ৯টি রাজ্যের সঙ্গে প্রায় মানে বাউন্ডারি রয়েছে। দিল্লিকে বাদ দিলে, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বাদ দিলে ৮টা রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে। আর টোটাল নিয়ে ধরলে ৯টা রাজ্যের সঙ্গে সীমানা কিন্তু উত্তরপ্রদেশের রয়েছে। তাই যদি বলে, এই প্রশ্ন আমরা বহুবার দেখতে পেয়েছি যে সর্বোচ্চ সীমানা স্পর্শকারী রাজ্য বা যাই বলো, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর সেকেন্ড পজিশনেই ছত্তিশগড়, আসাম থাকবে। ৭টি রাজ্যের সঙ্গে এদের কিন্তু সীমানা রয়েছে। হ্যাঁ, রাজ্যের সঙ্গে সীমানা, আন্তর্জাতিক বর্ডার নয় কিন্তু, ঠিক আছে? ইন্টারন্যাশনাল বর্ডার বলছি না, রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। আমি ঠিক যেখানে যেখানে যতটা প্রয়োজন আমি ততটুকুই তোমাদেরকে বলে যাওয়ার চেষ্টা করছি এখানে। ৮ নম্বরের প্রশ্ন দেখো, বলেছে নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? এটা আমরা দুটো জায়গায় পড়ি। আমরা যখন কনস্টিটিউশন, ভারতের সংবিধানে যখন হাইকোর্ট চ্যাপ্টার পড়ি, সেখানেও পড়ি। আ আ কোর্ট, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট যেখানে পড়ি সেই জায়গাটাতে পড়ি। অথবা আমরা এটা হিস্ট্রিতে পড়ি, গভর্নর জেনারেল বা এই চ্যাপ্টারগুলোতে, যে আ কোন সময় বা কোন গভর্নর জেনারেলের সময় এই ৩ টে হাইকোর্ট তৈরি হয় অমুক তমুক। এটাও আমরা হিস্ট্রিতে ওই জায়গাতেও কভার করি। যাই হোক, আমি এখানে যেটুকু বলি দেখো, যে হাইকোর্ট সবথেকে পুরনো বলেছে। এখানে কলকাতা হাইকোর্ট থাকলে অপশনে আমরা ওইটাই নিতাম। কিন্তু যেহেতু নাই কলকাতা হাইকোর্ট, সেই হিসেবে আমাকে এখানে বোম্বে হাইকোর্টকে নিতে হবে। কারণ হচ্ছে ১৮৬২ সালটাকে মনে রাখবে, ঠিক আছে? কলকাতা আমি কে লিখলাম, বোম্বে বি লিখলাম, ম্যাড্রাস ফর এম লিখলাম, KBM। এই ৩ জায়গায় হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কবে? ১৮৬২। অ্যাকচুয়ালি কলকাতায় প্রথম হয়, তারপরে বোম্বে ম্যাড্রাসে হয়। সেই হিসেবে কলকাতা হাইকোর্ট সবথেকে পুরনো, কিন্তু এরা চালাকি করে অপশনে কলকাতা হাইকোর্টকে রাখেনি। সেই হিসেবে উত্তর করতে হবে বোম্বে হাইকোর্ট, এইটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে? যে বোম্বে, এবং সালটা মনে রাখবে, প্রচুর পরীক্ষা এসেছে 1862। এবং তোমরা কমেন্টে বলে যাবে এই সময় গভর্নর হিসেবে ভারতের কে ছিলেন, এটা তোমরা একটু কমেন্টে বলে যেও। ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন গভর্নরের সময় এই কলকাতা, বোম্বে, ম্যাড্রাস হাইকোর্ট আমরা প্রতিষ্ঠা দেখতে পেয়েছি। চলো ৯ নম্বরের প্রশ্নে বলছে কোনটি ভারতের বাজার নিয়ন্ত্রক, মার্কেট রেগুলেটর? দেখো, NSDL, IBA, AMFI এগুলো রয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো সেবি। সেবি ফর কি বলতো? অ্যাকচুয়ালি এটাই সবথেকে ফেমাস অপশন, বা দেখি উত্তরপূর্ণ হচ্ছে এটাই অ্যান্সার হবে। কারণ এইগুলো সম্পর্কে আমরা খুব একটা পড়িনি। মানে খুব একটা পড়ি না আমি বলতে চাইছি। প্রচুর পরিমাণে বা সচরাচর খুব বেশি পড়ি না। ঠিক আছে? যদিও NSDL টা নিয়ে আমরা পড়ি, কিন্তু এই বাকি অপশন দুটোকে নিয়ে খুব একটা আমরা পড়ি না। হ্যাঁ? মানে জানি হয়তো, কিন্তু পড়াশোনা, এই ইনফরমেশন এই নিয়ে আমরা করি না। ঠিক আছে? তো আমার এখানে সেবি অ্যান্সার হবে। সেবি ফর সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে? সেবি। সেবি কবে প্রতিষ্ঠিত হয় জানো? ভালো করে সেবি নিয়ে ইনফরমেশন কটা একটু মাথায় রেখো। ১৯৮৮ সালে সেবি প্রতিষ্ঠিত হয়। সেবি মনে রাখবে, যে ভারতের যে স্টক মার্কেট না, স্টক স্টক মার্কেট, ভারতের যে স্টক মার্কেট, এই স্টক যে বাজার, সেইটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেবি। ঠিক আছে? স্টক বাজার বা স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করে সেবি। এবং মনে রাখবে যে সেবির জাতীয়করণ হয়েছিল বা ন্যাশনালাইজেশন যেটাকে আমরা বলি, জাতীয়করণ কবে হয়েছিল জানো? সেটা মনে রাখবে ১৯৯২ সালে সেবির কিন্তু জাতীয়করণ ঘটে। ঠিক আছে? সেবি রিলেটেড এই সমস্ত ইনফরমেশনগুলোকে একটু শেয়ার করো। এবং কোন কমিটি রেকমেন্ডেশনে জাতীয়করণ হয়েছিল এটাও মনে রাখবে, সেটা হচ্ছে নরসিংহম কমিটির
প্রস্তাবে সেবিকে জাতীয়করণ করা হয় 1992-এ, ঠিক আছে, অর্থাৎ সরকারিকরণ করা হয় যাই বলি, এবং সেবির প্রতিষ্ঠা 1988। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতের স্টক বাজারকে নিয়ন্ত্রণ করে সেবি, ঠিক আছে। সেবি নিয়ে এতটুকু ইনফরমেশন মনে রাখো, তাহলেই হবে। পরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? প্রশ্নটা একটু অফবিট টাইপ প্রশ্ন, অবশ্যই ফিলিপাইন এটা অ্যান্সার হবে। তবে বলে রাখি, ইন্টারন্যাশনাল টেকনে দিয়েছে, বাট পরীক্ষায় বেশিরভাগ ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটাও দেয়, অর্থাৎ দেশের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটা কোথায় রয়েছে, সেটা অবশ্যই রয়েছে, এটা আমরা জানি যে কটক, উড়িষ্যার কটকে রয়েছে, এটাকেও মাথায় রাখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? এটা আমরা সবাই উত্তর করতে পেরেছি, এটা আমি জানি, অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। মৌলানা আবুল কালাম আজাদ একজন বিখ্যাত মানুষ, যাকে নিয়ে কিছু কথা আমাদের না বললেই নয়। ইতিহাসের অংশ থেকে বা হিস্ট্রি অ্যাঙ্গেল থেকে যেগুলোকে আমাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যে মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? মনে রাখবে, 1940 রামগড় অধিবেশন। 1940 রামগড় অধিবেশনে সভাপতিত্ব করেন আমাদের এই মৌলানা আবুল কালাম আজাদ। এবং মনে রাখবে যে জাতীয় কংগ্রেসে স্বাধীনতা পূর্ববর্তী, স্বাধীনতার আগে সবথেকে কনিষ্ঠ সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এই 35 বছর বয়সে তিনি সভাপতি হয়েছিলেন, 35 বছর বয়সে, এটাকেও মাথায় রাখবে। এবং মাথায় রাখবে যে একটানা 6 বছর সভাপতি ছিলেন এই মৌলানা আবুল কালাম আজাদ, 1940 থেকে একেবারে 1946, ঠিক আছে, 1940 থেকে একেবারে 1946, 6 বছর। তারপরে জেবি কি পালনি হয়েছিলেন, ঠিক আছে। যাই হোক, তাহলে এই যে 40 থেকে 46-এ সেরকম আর অধিবেশন হয়নি, অ্যাকচুয়ালি এই আবুল কালাম আজাদই সভাপতি ছিলেন একটানা 6 বছর। এটাও পরীক্ষায় প্রশ্ন আসবে যে একটানা 6 বছর সভাপতি ছিলেন কোন ব্যক্তি? সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। এছাড়াও মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদের একটি পত্রিকার নাম, সেটা হচ্ছে আল হিলাল। একেবারে ঝাঁকে ঝাঁকে ইনফরমেশন, ঠিক আছে। আল হিলাল হচ্ছে তার পত্রিকা, ব্যাস, ঠিক আছে। ইনফরমেশন একেবারে ঝাঁকে ঝাঁকে আমরা নিয়ে থাকবো, যে কোনো সময় যে কোনো প্রশ্ন হতে পারে। আর এইভাবেই আমাদেরকে মুভ করতে পারতে হবে, যে একটা পয়েন্ট থেকে কত পয়েন্ট আমরা পৌঁছে যেতে পারি। 1940-এ রামগড় অধিবেশনের সভাপতি, কনিষ্ঠ সভাপতি, 35 বছর বয়সে সভাপতি হয়েছিলেন, 6 বছর একটানা ছিলেন, পত্রিকার নাম হচ্ছে আল হিলাল পত্রিকা, আল হিলাল। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, 12 নম্বর প্রশ্ন। 40টা প্রশ্ন আমরা সুন্দরভাবে অ্যানালিসিস করব। বিজ্ঞানের একটি শাখা অ্যারবোরিকালচার নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? একদমই তাই, এখানে অপশন এছাড়া হওয়ার উপায় নেই, গাছ এবং সবজি সংক্রান্ত। অ্যাকচুয়ালি অ্যারবর যে কথাটা অর্থ হচ্ছে আমাদের উদ্ভিদ বা ট্রিজ, এই জায়গা থেকে আসছে অ্যারবোরিকালচার, এটাই এখানে অ্যান্সার হবে, ঠিক আছে, গাছ এবং সবজি চাষ সংক্রান্ত। ওকে, বিভিন্ন রকম এরকম কালচার আছে, ঠিক আছে, সেগুলোকে একটু দেখে রেখো, ঠিক আছে। সেরিকালচার, ভিটিকালচার, ঠিক আছে, বা তোমার অ্যাকোয়াফনিক্স কি, এই টার্মগুলোর সঙ্গে আমাদেরকে পড়াশোনা একটু করে রাখতে হবে। আমি এখানে খুব একটা ডিটেলসে যাচ্ছি না এই ব্যাপারে, আমি যেখানে যাওয়ার আমি যাব অবশ্যই, নেক্সট বিভিন্ন ক্লাসে আমরা এইগুলোকে নিয়ে তো আলোচনা করবই। তো যাই হোক, এখানে উত্তর হবে 12 বি, ঠিক আছে। এবং কালচার রিলেটেড যে পড়াশোনা সেটা কিন্তু আমাদেরকে করে রাখতে হবে এক জায়গায় করে। প্রশ্ন দেখো, ব্যাস সম্মান। ব্যাস সম্মান নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? দেখো, অপশনে খেলাধুলা রয়েছে, সাহিত্য রয়েছে, বিজ্ঞান রয়েছে, ফিল্ম রয়েছে। অবশ্যই এখানে উত্তর হচ্ছে সাহিত্য, অপশন বি, ব্যাস সম্মান। এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাস সম্মান কোন প্রতিষ্ঠান দেয়। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কে কে বিড়লা, কে কে বিড়লা ফাউন্ডেশন, ঠিক আছে, কে কে বিড়লা ফাউন্ডেশন কিন্তু ব্যাস সম্মান দেয়। এবং যেটা মনে রাখতে হবে যে এই যে ব্যাস সম্মান 2024-এ কোন লেখক বা কোন সাহিত্যিক ব্যাস সম্মান পেয়েছেন? মনে রাখবি, হিন্দি, হিন্দি লেখিকা তিনি একজন, ঠিক আছে, তার নাম হচ্ছে সূর্যবালা, সূর্যবালা ব্যাস সম্মান পেয়েছেন। তার যে লেখা সাহিত্য বা বই যাই বলো, ঠিক আছে, তার নাম কি? সেটা হচ্ছে কোন দেশ কো ভাসি, ভালো করে মাথায় রাখবে এটা, কোন দেশ কো ভাসি ভেনু, ভেনু কি ডায়েরি, ভেনু কি ডায়েরি, কোন দেশ কো ভাসি ভেনু কি ডায়েরি, এটা হচ্ছে তার লেখাটা। এবং 24-এর ব্যাস সম্মান পেয়েছে সূর্যবালা।
এবং কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কার কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাস সম্মান রিলেটেড ইনফরমেশন এবং এটা সঠিক উত্তর সাহিত্য অনেকই আমরা পেরেছি। চলো 14 নম্বরের প্রশ্ন চলে যায়। দুর্ধর্ষ প্রশ্ন, চমকানোর মতো খুব ভালো প্রশ্ন। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছিলেন? চন্দ্রশেখর আজাদ, নাকি রামপ্রসাদ বিসমিল, নাকি শচীন্দ্র বক্সী, নাকি আশফাকুল্লাহ খান? এখানে অবভিয়াসলি উত্তর রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল বিখ্যাত একজন মানুষ, যাকে নিয়ে যত ইনফরমেশন দেবো ততই কম হয়ে যাবে। রামপ্রসাদ বিসমিল 1925-এর কি কাকড়ি ষড়যন্ত্র মামলা বা কাকড়ি ট্রেন ডাকাতি, প্রত্যেককে আমরা জানি, দেখবে ঠিক আছে, কাকড়ি ট্রেন ডাকাতি বা কাকড়ি ষড়যন্ত্র মামলার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, তার জেল হয়ে গিয়েছিল আমরা জানি। ঠিক আছে, এর জন্য। এবং এই যে কাকড়ি কনস্পিরেসি বা কাকড়ি রেল ডাকাতি, কাকড়ি ষড়যন্ত্র মামলার যে মূল কাণ্ডারি বা মূল নেতা ছিলেন এই রামপ্রসাদ বিসমিল। এবং এর ফাঁসি হয়েছিল রামপ্রসাদ বিসমিলের কবে জানো? 1927। এবং রামপ্রসাদ বিসমিল লখনৌ জেলে এই যে কাকড়ি ষড়যন্ত্র মামলা যখন হয়ে বন্দি আছেন, তখন তিনি এই গানটি গেয়েছিলেন, মেরা রং দে বাসন্তী চোলা। ঠিক আছে, বসন্ত ঋতুতে তার গাওয়া গান, দেশাত্মবোধক গান মেরা রং দে বাসন্তী চোলা। 1927 যখন লখনৌ জেলেতে তিনি রয়েছেন, তিনি এই গানটি রচনা করেছিলেন। এবং এখানে দেখো এই যে আশফাকুল্লাহ খান রয়েছে, ইনিও কিন্তু ওই সেম একেবারে কাকড়ি রেল ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম মুসলিম শহীদ এই আশফাকুল্লাহ খান, প্রথম মুসলিম শহীদ। এবং অবশ্যই করে মনে রাখার বিষয় যে এই যে রামপ্রসাদ বিসমিল সঙ্গে আরেকটি আমাদের কি বলবো যে কথা এখানে জড়িয়ে যায়, সেটা হচ্ছে যে মানে আসছি সেটাই, কিন্তু রামপ্রসাদ বিসমিল কোন দলের অংশ ছিলেন বা কোন দলে অ্যাকচুয়ালি রামপ্রসাদ বিসমিল সদস্য ছিলেন? অ্যান্সার হবে HRA। ইয়েস, HRA, যার ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল বলো তো? 1924। পরবর্তীকালে এটা 1928, পরবর্তীকালে 1928 যার নাম হয়ে যায় HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তার আগে নাম ছিল HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই দলের সদস্য ছিলেন রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, এবং আরেকটা পয়েন্ট এখান থেকে মনে রাখবে, আরেকটি গান যেটা পরীক্ষাতে অলরেডি প্রচুরবার এসে গেছে, সেই গানটা তোমরাও জানো, সেটা হচ্ছে সার ফারসি কি তামান্না। সার ফারসি কি তামান্না, একবারে হট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গানটি কে রচনা করেছিলেন? অনেকেই ভাবি এই রামপ্রসাদ বিসমিল, না, এরকমই একজন নাম। ঠিক আছে, একজন কবি অ্যাকচুয়ালি, এই যে থার ফারসি কি তামান্না, সেটা হচ্ছে সেই কবির নাম হচ্ছে, এই বিসমিলের নাম দিই, তিনি হচ্ছেন বিসমিল বিসমিল আজিমাবাদী। বিসমিল আজিমাবাদী বলে একজন কবি, তিনি কিন্তু, ঠিক আছে, বিহারি কবি, তিনি কিন্তু এই গান রচনা করেছিলেন সারফরসি কি তামান্না। এটাও এক বিখ্যাত একটা দেশাত্মবোধক গান। এই গানটাকে বিসমিল, এই যে রামপ্রসাদ বিসমিল, এই গানটিকে তার যে ফাঁসির আগে 27 সালের ডিসেম্বরে তার যে ফাঁসি হয়, তার আগেতে তিনি এই গানটিকে গেয়েছিলেন। ঠিক আছে, এবং গানটা গেয়ে তিনি গানটিকে আরো পপুলারাইজ করে তুলেছিলেন, জনপ্রিয় করে তুলেছিলেন। অর্থাৎ সারফরসি কি তামান্না গানটি গেয়েছিলেন কে? তখন উত্তর হবে কিন্তু রামপ্রসাদ বিসমিল, কিন্তু গানটি রচনাকারী কে? অ্যান্সার হবে কিন্তু বিসমিল আজিমাবাদী। ঠিক আছে, এই বিহারি লেখক, তিনি কিন্তু এই গানটিকে লিখেছিলেন। ঠিক আছে, হয়ে গেল। আর এখানে দিয়েছে মেরা রং দে বাসন্তী চলে, এটা অবশ্যই লিখেছিলেন রামপ্রসাদ বিসমিল। চলো, অনেক ইনফরমেশন দিলাম। 15 নম্বর পরের প্রশ্ন আমরা চলে যাই। সম্রাট অশোকের ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? হ্যাঁ, প্রত্যেককে আমরা জানি, ছেলের নাম ছিল কি, যাকে পাঠিয়েছিলেন মহেন্দ্র, এবং মেয়ের নাম হবে কি এখানে? সংঘমিত্রা। তাই না? কোথায় পাঠিয়েছিলেন সবাই আমরা জানি, শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। এই নিয়ে তো আর কিছুই বলার নেই। 16 নম্বরের প্রশ্ন আমরা চলে যাই। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? একদমই, অনেকেই হয়তো উত্তর করতে পেরেছো, সেটা হচ্ছে 25শে জানুয়ারি আমরা পালন করি জাতীয় ভোটার দিবস। মনে রাখবে যে কেন এই দিনে জাতীয় ভোটার দিবস। 1950 সালের 25শে জানুয়ারিতে আমাদের যে নির্বাচন কমিশন, ঠিক আছে, ভারতীয় নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, নির্বাচন কমিশনের কিন্তু প্রতিষ্ঠা হয় এই ডেটেতে, সেই জন্য অ্যাকচুয়ালি এই ডেট, মানে ডেটটাকে আমরা বলে থাকি যে ভোটার্স এজ। ঠিক আছে, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা। ঠিক আছে, তো যাই হোক,
এখানে দেখো আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেই অপশনটা হচ্ছে 9th ডিসেম্বর, সরি 9th জানুয়ারি, 9 জানুয়ারি, ঠিক আছে? এই পয়েন্ট এটাকেও তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে 9th জানুয়ারি এইটাকে আমরা কি হিসেবে পালন করি বলো তো? প্রবাসী ভারতীয় দিবস, তাই না? প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস, দিবস, বা শর্টে আমরা বলে থাকি যে এনআরআই ডে, এনআরআই ডে, ঠিক আছে? এনআরআই ডে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে আমরা বলে থাকি, প্রবাসী ভারতীয় দিবস। এবং প্রবাসী ভারতীয় দিবস কেন এই ডেটটাকে স্মরণ করি গো? না 1915 সালে এই ডেটেতেই কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কিন্তু এসেছিলেন এই ডেটেতে, এই 1915-তে। এই জন্যই প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে 9ই জানুয়ারি, ঠিক আছে? এবং এই জানুয়ারি মাসে আমরা 30শে জানুয়ারি পালন করি শহীদ দিবস, মার্টিয়ার্স ডে, 1948-এ গান্ধীজির হত্যা। আবার এই 30শে জানুয়ারিতেই যেটা হচ্ছে কি শহীদ দিবস, শহীদ দিবস বা মার্টিয়ার্স ডে, ঠিক আছে? 15ই জানুয়ারি ভালো করে পড়ে রাখতে হবে, জানুয়ারি মাসের আর্মি ডে পালন করি। 12ই জানুয়ারি জাতীয় যুবা দিবস পালন করি, বিবেকানন্দ জয়ন্তী, ঠিক আছে? জানুয়ারি মাস মানে এই কটা ডেট মোটামুটি তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখলে আমি কমন পেতে পারি। দেখো প্রচুর দিবস আছে, সব মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে? পড়িয়ে দিচ্ছেন যারা বা যারা বলে দিচ্ছেন, ঠিক আছে? বলে দেওয়া যায়, মানে নোট দিয়ে দেওয়া যায়, কিন্তু মনে রাখতে কোনগুলো হবে সেইটা আমাকে বেছে নেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে কোনগুলো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কারণ প্রচুর দিবস আছে, অত দিবস, প্রতি মাসে যদি 20টা করে দিবস হয়, 12টা মাস মানে 250, 240টা দিবস মনে রাখা সম্ভব নয়। বেছে বেছে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। 17 নম্বরের প্রশ্ন, ক্রীড়া জগতের অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তার নাম কি? ভারতরত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার নাকি পদ্মশ্রী? এখানে অবশ্যই আমাদের মানে উত্তর দেওয়ার অপেক্ষায় আমরা থাকবো না, আমরা প্রত্যেক উত্তর করতে পারবো অর্জুন পুরস্কার। তবে হ্যাঁ, এইখানে দ্রোণাচার্য পুরস্কার দেখে একটু আমাদের ঘোলাতে পারে ব্যাপারটা। দ্রোণাচার্য পুরস্কার কিন্তু প্রশিক্ষক বা কোচদের দেওয়া হয় খেলা, ঠিক আছে? এখানে কিন্তু সেই কথাটা একবারের জন্য বলিনি। ক্রীড়া জগতে অসামান্য অবদান ডাইরেক্ট একটু জানতে চেয়েছে, কোচদের যদিও দেওয়া হয়, এবার সেটা ক্রীড়া জগৎ আ ক্ষেত্রেই যে একবারে স্পেসিফিক তা কিন্তু নয়। যারা প্রশিক্ষক তাদেরকেই দেওয়া হয়। সেইজন্য এখানে অর্জুন পুরস্কারটা এখানে অ্যান্সার। এটা পুরোপুরি খেলোয়াড়দেরই দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই যে অর্জুন পুরস্কার, এই অর্জুন পুরস্কার মনে রাখবে যে দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু ক্রীড়া জগতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, হ্যাঁ? ক্রীড়া জগতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই অর্জুন পুরস্কার। আর এইগুলো তো নাগরিক সম্মান, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, সেগুলো তো আমরা আলাদা। কিন্তু এখানে খেলার জগৎ, ক্রীড়া জগতের দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে অর্জুন। তাহলে প্রথম সর্বোচ্চ পুরস্কারের নাম কি? প্রথম সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে একদমই তাই, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ঠিক আছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, ধ্যানচাঁদ খেলরত্ন বা খেলরত্ন, ঠিক আছে? খেলরত্ন পুরস্কার হচ্ছে, বা খেলরত্ন পুরস্কার, এটা হচ্ছে প্রথম সর্বোচ্চ ক্রীড়া সম্মান, আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে অর্জুন পুরস্কার। চলো পরের প্রশ্নে চলে যাই। প্রশ্নে দিয়েছে কোনটি অধাতু? খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। নন মেটাল কোনটা? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন, ইন্ডিয়াম রয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে একদমই তাই বোরন, বোরন হয়ে যাবে অ্যান্সার। এবং বোরন কেন অ্যান্সার হবে? না, বোরন অ্যাকচুয়ালি হচ্ছে ধাতু কল্প, ধাতু কল্প, যার মধ্যে ধাতু অধাতু উভয় ধর্মই বর্তমান, মেটালয়েড বা ধাতু কল্প। এবার প্রশ্ন যে এই যে ধাতু কল্প আর কারা আছে বলতো? একদমই তাই, আর্সেনিক হচ্ছে, যার সংকেত AS, আর্সেনিক, তাই না? আর্সেনিক কিন্তু হচ্ছে ধাতু কল্প। এবং অ্যান্টিমনি রয়েছে, অ্যান্টিমনি, ঠিক আছে? এটাও হচ্ছে ধাতু কল্প। আমি যারা একেবারে নতুন প্রিপারেশন শুরু করছো, আমি তাদের জন্য এত ভেঙে ভেঙে বলছি, হ্যাঁ? যারা একটু পড়াশোনা করে রেখেছো তারা এই সংকেতগুলো অবশ্যই জানো, কিন্তু নতুন আমার যারা ভিডিওটা দেখবে তাদের পক্ষে এগুলো সুবিধা হবে, ঠিক আছে? ধাতু কল্প হচ্ছে আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, বোরন আছে, এগুলো সব কিন্তু ধাতু কল্প। তাই এরা অ্যাকচুয়ালি নন মেটাল, অধাতু সেই হিসেবে বলতে গেলে, হ্যাঁ? তাই উত্তর আমরা বোরনকে নিচ্ছি এক্ষেত্রে। হুম? যদিও ডাইরেক্ট এটা অধাতু বলে দিয়েছে একেবারে, হ্যাঁ? এবার অধাতু মানে ধাতু যেহেতু নয়, তাই এখানে উত্তর হিসেবে অধাতু হিসেবে বোরনকে নিতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে ধাতু কল্প। চলো পরের প্রশ্নে চলে যাই। 19 নম্বরের প্রশ্ন, কারণ প্রশ্নের রুটেতে ঢুকতে হবে। শুধুমাত্র অধাতু বলেছে বেছে নিলাম, এইরকমভাবে উত্তর পড়াশোনা করলে হবে না। যেগুলো কি ধাতুকল্প, জিনিসটা কি, আর কি কি ধাতুকল্প আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমাকে পড়াশোনাটা করতে হবে। দেখো বলেছে স্বরাজ্য দল, স্বরাজিস্ট পার্টির সভাপতির নাম কি?
উত্তরে হয়ে যাবে সবাই জানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল। কত সালে প্রতিষ্ঠা বলো তো স্বরাজ্য দল? আচ্ছা, স্বরাজ্য দল মানে বলার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো, যে জাতীয় কংগ্রেস 1907-এর যে সুরাট অধিবেশন, সেখানে নরমপন্থী চরমপন্থীতে ভেঙেছিল আমরা প্রত্যেকে জানি। 1922-এরও কিন্তু জাতীয় কংগ্রেস আর একবার ভেঙে গিয়েছিল, জানো তো? কি কি হিসেবে ভেঙেছিল বলো তো? প্রো চেঞ্জার আর হচ্ছে নো চেঞ্জার। নো চেঞ্জার অর্থাৎ পরিবর্তনের পক্ষে একদল, পরিবর্তনের বিপক্ষে একদল, এই দুভাগে ভেঙে গিয়েছিল জাতীয় কংগ্রেস 1922-এ। এই যারা পরিবর্তনের পক্ষে, যারা ঠিক আছে পরিবর্তনের পক্ষে বা পরিবর্তন পক্ষকারী যাই বলি, পরিবর্তনের পক্ষে যারা, তারা হচ্ছে প্রো চেঞ্জার। তারাই হচ্ছে এই যে কারা কারা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিআর দাস আছে, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাবো আমাদের অবশ্যই করে এখানে আহ, বিঠল ভাই প্যাটেল আছে, ঠিক আছে। আহ, এবং মতিলাল নেহেরু আছেন, ঠিক আছে। মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু, এরা সবাই হচ্ছে প্রো চেঞ্জার। এরা চেয়েছিল যে, মনে রাখবে যে এই যে স্বরাজ্য দলের লক্ষ্য কি ছিল, লক্ষ্য এটাই ছিল যে আইনসভায়, ব্রিটিশ আইনসভায়, মনে রাখবে আইনসভায় মানে সরকারের বিরোধিতা, আইনসভায় সরকারের বিরোধিতা করতে চেয়েছিল এই স্বরাজ্য দল। বিরোধিতা, যে সরকার তৎকালীন ব্রিটিশ সরকার যাতে আইন পাশ করাতে না পারে বা যাই বলো, ঠিক আছে, অর্থাৎ তাদের যে বিভিন্ন রকমের যে আইন, অর্থাৎ দেশ বিরোধী আইন, সেগুলোকে যাতে পাশ করাতে না পারে, সেই জন্যই কিন্তু স্বরাজ্য দল আইনসভায় প্রবেশ করতে চেয়েছিল এবং তার বিরোধিতা করতে চেয়েছিল, ঠিক আছে। আইনসভায় সরকারের বিরোধিতা করতে চেয়েছিল স্বরাজ্য দল। এবং এই যে মতিলাল নেহেরু, বিঠল ভাই প্যাটেল, সিআর দাস, এরা সবাই এই প্রোচেঞ্জার পরিবর্তনের পক্ষে, যারাই অ্যাকচুয়ালি স্বরাজ্য দল তৈরি করেছিল 1923-এর 1 জানুয়ারি স্বরাজ্য দল কিন্তু তৈরি হয়েছিল, 1 জানুয়ারি। কিন্তু পরে আমাদের চিত্তরঞ্জন দাসের মৃত্যু হওয়ার পর স্বরাজ্য দল কিন্তু একেবারে মুছে যায়, কার্যত বলতে গেলে মানে প্রভাব কমে গিয়েছিল একেবারে। এবং মনে রাখতে হবে যে সভাপতি স্বরাজ্য দলের তো অবশ্যই প্রেসিডেন্ট সিআর দাস, কিন্তু যদি বলে সম্পাদক, সেক্রেটারি, তখন কিন্তু অ্যান্সার করতে হবে কাকে বলো তো? সম্পাদক বললে বা সেক্রেটারি বললে একদমই ঠিক ধরেছো, মতিলাল নেহেরু উত্তর হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সম্পাদক বলে উত্তর হয়ে যাবে কি? মতিলাল নেহেরুকে, ঠিক আছে। এই হচ্ছে স্বরাজ্য দল 1922-এর যে ভাঙন কংগ্রেসের, সেখান থেকে তৈরি হচ্ছে স্বরাজ্য দল। স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল, স্বরাজ্য দলের সভাপতি সম্পাদক কারা ছিল, স্বরাজ্য দল কবে গঠিত হয়, এই সমস্ত ইনফরমেশন আমাদেরকে নিয়ে রাখতে হবে। চলো পরের প্রশ্নে চলে যাই, 20 নম্বরের প্রশ্ন। বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস, কি আন্তর্জাতিক বুকার প্রাইজ? হ্যাঁ, একদমই তাই, দিব্যা দেশমুখ। এখানে তো কোনো মানে অপশনটা দেওয়াই উচিত হয়নি, খেলা দিব্যা দেশমুখ তো চেস প্লেয়ার, যাই হোক। এখানে উত্তর হবে গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রীকে নিয়ে আমরা পড়াশোনায় কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি করেছি, দেখবে 1922-এ যে আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছিলেন এই গীতাঞ্জলি শ্রীর লেখা বই। 1922 বলছি, 2022 এবং ভারতীয় ভাষায় লেখা প্রথম বই, মনে রাখবে ভারতীয় ভাষায় লেখা কোন মানে বই, প্রথম কোন বই বুকার প্রাইজ পেয়েছিল, সেটা হচ্ছে টম্ব অফ স্যান্ড। কোন ভাষায় লেখা টম্ব অফ স্যান্ড? হিন্দি ভাষায় লেখা। তবে হ্যাঁ, হিন্দি ভাষায় যে বইটা, অরিজিনাল বইটা লিখেছিলেন বা গীতাঞ্জলি শ্রী, সেই বইটার নাম হচ্ছে রেত সমাধি। রেত সমাধি, ঠিক আছে, রেত সমাধি অরিজিনাল বইটার নাম। পরে ইংরেজিতে অনুবাদ করে নাম হয়েছে টম্ব অফ স্যান্ড, ঠিক আছে। রেত সমাধি অ্যাকচুয়ালি অরিজিনাল নাম, ঠিক আছে। এটা হচ্ছে গীতাঞ্জলি শ্রীর লেখা বই এবং এই বইটি 2022 সালে কিন্তু আমাদের আন্তর্জাতিক যে বুকার প্রাইজ সেটা পেয়েছিলেন। এবং এই প্রসঙ্গে এটাও একটা মাথায় রাখা উচিত, যে তোমার যে ভারতীয় ভাষায় লেখা বই, সেটা হচ্ছে প্রথম যেটা কিনা বুকার প্রাইজ পাচ্ছে, সেটাও কিন্তু আমাদের এই টম্ব অফ স্যান্ড, ঠিক আছে। এটাও কিন্তু সামনের দিনে পরীক্ষায় আসতে পারে। সুতরাং পুরোপুরিভাবে যে একটা প্রশ্ন জেনে নিলাম, মিটে গেল মানে যে বুকার প্রাইজ অমুক তুমুক এটা জানলে চলবে না। বইটার হিন্দি নাম কি, রেত সমাধি, কত সালে বুকার প্রাইজ পেয়েছেন বইটা, কারণ বইটা ভারত থেকে পাচ্ছেন মানে যে কোনো বছর পরীক্ষায় আবারও আসতে পারে। এবং এই যে ইনফরমেশনটা যে ভারতীয় ভাষায় লেখা প্রথম বই যেটা কিনা আমাদের বুকার প্রাইজ পাচ্ছেন, সেটাও কিন্তু উত্তর হয়ে যাবে এখানে আমাদের অবশ্যই করে এই গীতাঞ্জলি শ্রীর লেখা রেত সমাধি। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই।
দেখো, গাড়ি চালকের সুরক্ষার জন্য আমাদের বলেছে এয়ার ব্যাগে কি থাকে? দুর্ধর্ষ প্রশ্ন। এই প্রশ্নটা কনস্টেবলের মতো এক্সামে সত্যি আশা করা যায় না বলব না। মানে একটু ভালো প্রশ্ন একেবারে। মানে সত্যি কথা বলতে গেলে বেশ ভালো প্রশ্ন এবং অনেকেই পারবে না এই প্রশ্নটার। অনেকেই পারবে না। কারণ এখানে তারাই পারবে যারা বিগ সায়েন্সটাকে খুব ভালো করে পড়ে গেছে এবং বাকি অপশনগুলোকে এলিমিনেট করে সে উত্তর আসতে পারে। যার সেরকম জ্ঞান সায়েন্সে আছে। বা জেনারেল সায়েন্স জায়গাটাকে খুব ভালোভাবে পড়েছে। না হলে সম্ভব নয়। এইখানে উত্তর হবে সোডিয়াম অ্যাজাইড NaN3। এই NaN3 যেটা অ্যাকচুয়ালি NaN3 হচ্ছে অ্যাজাইড, অ্যাকচুয়ালি N3 যে গ্রুপ সেটাই হচ্ছে অ্যাজাইড গ্রুপ। অ্যাজাইড এই জিনিসটাকে, এই যে N3 জিনিসটাকে, N3 গ্রুপকে আমরা বলি অ্যাজাইড গ্রুপ, অ্যাজাইড। তো সেই জন্যই এটা উত্তর মানে সোডিয়াম অ্যাজাইড নাম। সোডিয়াম রয়েছে এবং অ্যাজাইড রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়? এখানে একটু বলে রাখা ভালো। অ্যাকচুয়ালি ধরো গাড়িতে আমি একটু গাড়ি এখানে হালকা করে আঁকার চেষ্টা করি, তাতে তোমাদের বেটার হবে। হ্যাঁ? জানি না কতটা কি আঁকছি। যাই হোক, হেসো না। হ্যাঁ, মানে গাড়ি তো এটা কিছু এইভাবেই আঁকলাম আরকি। যাই হোক, শুধু বোঝাবার জন্যে। জানি গাড়ি হয়নি, অন্য কিছু হয়েছে। যাই হোক। তো কি হয়? জাস্ট বুঝে নাও ব্যাপারটা তাহলেই হবে। যে অ্যাকচুয়ালি এই গাড়ি ধরো যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো গাড়ির সঙ্গে বা কিছুর সঙ্গে, ধরো এর সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো গাড়িটার। তখন এই সেন্সর সেই সিগন্যালটা নিয়ে একেবারে যেখানে এয়ার ব্যাগ আছে সেইখানে কি হয় যে সিগন্যাল পৌঁছে দেয় এবং সেই জায়গাটা একটা ইলেকট্রিক স্পার্ক তৈরি হয় এবং ইলেকট্রিক স্পার্ক তৈরি হয়ে একটা হিউজ টেম্পারেচার তৈরি হয় এবং এই উচ্চ উষ্ণতায় গিয়ে প্রায় মানে কয়েকশো ডিগ্রি ৩০০-৩৫০ ডিগ্রির কাছাকাছি মানে উষ্ণতা ওই এয়ার ব্যাগের ইয়েতে তৈরি হয় এবং তৈরি হওয়া মাত্রই কি হয় ওই এয়ার ব্যাগেতে যে NaN3 থাকে, সোডিয়াম অ্যাজাইড থাকে যে এয়ার ব্যাগেতে, ঠিক আছে? সেটা কি হয় সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এবং NaN3 গিয়ে ভেঙে গিয়ে তৈরি করে দেবে সোডিয়াম ধাতু তো তৈরি করবে, প্লাস মানে সোডিয়াম থাকবে, প্লাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি করে দেবে, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে? এখন এয়ার ব্যাগেতে কোন গ্যাস থাকে বললে তখন উত্তর কিন্তু নাইট্রোজেন হতো। তাই আমি এত ইনফরমেশন দিয়ে রাখছি। এই হচ্ছে ব্যাপার। এবং কি হবে এই এয়ার ব্যাগটা তখন ফুলে গিয়ে এত বড় একটা নাইট্রোজেনের গ্যাসের বাবেল মানে ইয়ে তৈরি করে দেবে। অর্থাৎ মোটামুটি শুনলে অবাক হয়ে যাবে যে ৫০ গ্রাম যদি সোডিয়াম অ্যাজাইড রাখা যায় না, প্রায় ৭০ লিটারের কাছাকাছি, মানে ৭০-৮০ লিটারের কাছাকাছি নাইট্রোজেন তৈরি হতে পারে মাত্র ৫০ গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে। এবং এই নাইট্রোজেনের এই গ্যাসের যে বাবেল তো মানে বাবেল বলব না, যে গ্যাস ব্যাগ তৈরি করবে, তো সেখানে কি হবে মানুষটা, এইখানে যে মানুষ বসে আছেন এখানে চালাবার সময়, তিনি তো অ্যাক্সিডেন্ট হলেই তিনি সামনের দিকে এরকম ঝুঁকে যাবেন। এই যে যখনই ঝুঁকবে এয়ার ব্যাগটা এরকম ফুলে উঠে তাকে রক্ষা করবে। তাকে অর্থাৎ এয়ার ব্যাগেতে এসে তার মুখটা ঠেকবে। ঠিক আছে? এয়ার ব্যাগেতে এসে সেই মানুষটার মুখ ঠেকবে। ডাইরেক্ট গাড়ির কাঁচে বা কোথাও ডাইরেক্ট মুখ মাথা ঠুকে তার মাথা ফেটে যাবে না। এই এয়ার ব্যাগটা তখন তাকে রক্ষা করবে। ঠিক আছে? তো এয়ার ব্যাগেতে ওই জন্য সোডিয়াম অ্যাজাইড ভরে রাখা হয় এবং যখন গাড়ি কলিশন করছে সেটা সিগনাল, সেন্সার সিগনাল নিয়ে সেই সেন্সার মানে সিগনালটা নেওয়ার পর একটা ইলেকট্রিক স্পার্ক তৈরি করে এবং এর ফলে একটা হাই টেম্পারেচার ক্রিয়েট হয় এয়ার ব্যাগের মধ্যে যে সোডিয়াম অ্যাজাইড আছে, তখন উচ্চ উষ্ণতায় সোডিয়াম অ্যাজাইড ভেঙে যায় এবং নাইট্রোজেন গ্যাস তৈরি করে এবং নাইট্রোজেন গ্যাস তৈরি হলে এয়ার ব্যাগ তখন এরকমভাবে ফুলে উঠবে এবং মানুষটার যে ধাক্কাটা গাড়ির কোনো কাঁচে হোক, গাড়ির কোনো যে গাড়ি চালাচ্ছেন তার মানে স্টিয়ারিংয়ে হোক বা গাড়ির কোনো মানে যে কোনো পাশে ধাক্কা লেগে তার মাথা, চোখ, নাক ফেটে যাবে না, তার কিছু ক্ষতি হবে না। এই এয়ার ব্যাগের এই বড় যে ফাঁপা যে এয়ার ব্যাগেতে ধাক্কাটা লাগবে, তিনি কিছুটা হলেও বা অনেকটাই দুর্ঘটনা থেকে বাঁচবেন। এই জন্যই এয়ার ব্যাগ ব্যবহার হয় এবং এই যে বললাম এখানে কেন সোডিয়াম অ্যাজাইডের ব্যাপারটা আমি আশা করি খুব পরিষ্কার বোঝাতে পেরেছি। উত্তর হবে সোডিয়াম অ্যাজাইড এবং পুরো ফাংশনটা আশা করি আমি বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্নে চলে যাই। এ থিং অফ বিউটি, জয় ফর এভার। এই প্রশ্নটা সত্যিই খুব একটা ভালো প্রশ্ন বা চাপের প্রশ্ন বলা যায়। অ্যাকচুয়ালি যারা ইংলিশ নিয়ে একটু পড়াশোনা করেছে, ইংলিশ অনার্স করেছে তাছাড়া বা ইংলিশের ব্যাকগ্রাউন্ড যারা তারা ছাড়া এই প্রশ্ন উত্তরটা করাটা খুব কঠিন। বা তাদের পক্ষে হয়তো কঠিন, যারা না অনেকেই এমন নয় যে যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করবে তারাই পারবে। অ্যাকচুয়ালি এটা জন কিটসের একটা লাইন এবং এখানে জন কিটসের একটি কবিতা আমরা জানি যে আ এন্ডিমিয়ন, ঠিক আছে? এন্ডিমিয়ন যে কবিতা, আমি ইংলিশেই এটা লিখছি। এন্ডিমিয়ন কবিতার অংশ হচ্ছে এই আমাদের এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, অর্থাৎ সুন্দর জিনিস কি বলবো যে সবসময় আনন্দ দেয়। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ জীবনে সুন্দর জিনিস আনতে হবে বা জীবনে
ভালো কিছু করার চেষ্টা করতে হবে, তবেই আমরা সাকসেস পাবো, আনন্দ পাবো, এই হচ্ছে ব্যাপার। এইটাই এই লাইনটার অর্থ। ঠিক আছে? এন্ডিমিয়ন কবিতার অংশ হচ্ছে এই জন কিটসের একটা মানে কবিতার অংশই যে এই যে "এ থিং অফ বিউটি ইস জয় ফরএভার" এই লাইনটা অ্যাকচুয়ালি কার বলেছে? এটা হচ্ছে জন কিটস। ঠিক আছে? শক্ত প্রশ্ন obviously। চলো পরের প্রশ্নে চলে যাই। জিকে জিএস তো তুমি ফুল কখনোই কমন পাবে আশা করা যায় না। এটা বা কোনো পরীক্ষাতেই হয় না এসব ব্যাপার। এরকম কিছু প্রশ্ন তো থাকবেই। চলো পরের প্রশ্ন বলেছে ভিটেরিয়াস হিউমার মানবদেহের কোথায় পাওয়া যায়? আচ্ছা এখানে বৃক্ক হয়ে যাবে এটা অপশনে কিডনি ওকে। বৃক্ক, চোখ, পাকস্থলী নাকি পিত্তথলি, থাইরয়েড। হ্যাঁ, অ্যান্সার obviously চোখ। তবে হ্যাঁ, এখানে দুটো কথা আমি জেনে নেবো। একটা হচ্ছে ভিটিয়াস হিউমার আছে, আরেকটা জিনিস আছে যেটা তোমাদের আমি জানি এইটা আসা মাত্রই তোমাদের মনে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এখন এইটা কোথায় থাকে জানো তো? অ্যাকচুয়ালি চোখের লেন্স হুম? চোখের লেন্সের এইটা ধরো চোখ, আমি এটা এখানে খুব হালকা করে একটু জিনিস আঁকার চেষ্টা করি। এই মোটামুটি আমি হালকা করে আঁকলাম। এই তো চোখ। ঠিক আছে? আছে? এই চোখ ধরো। এইটা যদি চোখের লেন্স হয়, ঠিক আছে? এইটা যদি আমাদের কর্নিয়া হয়, চোখের কর্নিয়া, আর এটা যদি চোখের লেন্স হয়, এই কর্নিয়া এবং লেন্সের যে মধ্যবর্তী অংশ অর্থাৎ এই জায়গাটায় থাকে হচ্ছে অ্যাকোয়াস হিউমার। আমি শুধু অ্যাকোয়াস এই যে এই কথাটা লিখলাম। অ্যাকোয়াস হিউ লিখলাম। অ্যাকোয়াস হিউমার থাকে। ঠিক আছে? এই যে জায়গাটা। আরেকটা হচ্ছে যে এই যে লেন্স এবং কর্নিয়ার মাঝে এই অংশটা। ঠিক আছে? অর্থাৎ চোখের এইটা লেন্স। আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। ঠিক আছে? লেন্সের এরম জায়গায় একটা উঁচু অংশ থাকে দেখবে। ঠিক আছে? এই যে চোখ ধরো। ঠিক আছে? পেছনে আমাদের রেটিনা বা এই স্যান-ত্যান থাকছে। তো এই যে অংশটা অ্যাকচুয়ালি থাকছে অর্থাৎ এইটা যদি লেন্স হয়, এটা যদি কর্নিয়া হয়, এই অংশটার এই মাঝের যে একটা ফ্লুইড থাকে, জলীয় অংশ অ্যাকচুয়ালি। অ্যাকুয়াস হিউমার জলীয় অংশ। সেইটাই হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এর কাজ কি? না আলোকে লেন্সে পৌঁছাতে সাহায্য করে এবং চোখে পুষ্টি প্রদান করে। আর এই যে রেটিনার চোখের যে লেন্সের যে পিছনে অর্থাৎ এর পেছনে যে চোখের যে গহ্বর এইখানেই অ্যাকচুয়ালি থাকে ওই ভিটেরিয়াস হিউমার। ঠিক আছে? এখানেই অ্যাকচুয়ালি থাকে ভিটেরিয়াস হিউমার থাকে এই জায়গাটায়। ঠিক আছে? এবং ভিটেরিয়াস হিউমার একটা জেলির মতো অংশ। একটা জেলির মতো অংশ হচ্ছে ভিটেরিয়াস হিউমার। এবং এ কি করে? এও চোখকে অ্যাকচুয়ালি পুষ্টি প্রদান করছে চোখের ভেতরের অংশগুলোকে এবং চোখকে আলোকে রেটিনায় পৌঁছাতে সাহায্য করছে এই ভিটেরিয়াস হিউমার। হুম? একটু এগুলোকেও জেনে রেখো যে অবস্থানগুলো কোথায় মোটামুটি আর তাদের কাজ কি। এই হচ্ছে অ্যাকুয়াস হিউমার এবং ভিটেরিয়াস হিউমার এবং এখানে প্রশ্ন দিয়েছে যে ভিটেরিয়াস হিউমার কিসের সঙ্গে সম্পর্কিত? অবশ্যই চোখ। বা কোথায় পাওয়া যায়? চোখ। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। বলেছে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? এখানে খুব ভালো প্রশ্ন এটা। অত্যন্ত ভালো প্রশ্ন। উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে। এবং এখানে গলগি বডি উত্তর অ্যাকচুয়ালি তোমার গলগি বডি না প্লাস্টিড সরি আমি গলগি বডি মিস করছি দেখে এটা। প্লাস্টিড যদি অপশনে থাকতো সেটাও কিন্তু উত্তরে হয়ে যেত। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট যদি এরকম কিছু অপশনে থাকতো মনে রাখবে। ক্লোরোপ্লাস্ট যদি অপশনে থাকতো সেটাও কিন্তু উত্তর হয়ে যেত। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এদের মধ্যে ডিএনএ থাকে বলে এদেরকে আমরা কি বলি জানো? যেটা থেকে পরীক্ষায় অলরেডি প্রশ্ন এসেছে। সেমি অটোনোমাস অর্গ্যান বা অঙ্গ বা অর্গ্যান যাই বলো। ঠিক আছে? সেমি অটোনোমাস অর্গ্যান। ঠিক আছে? সেমি অটোনোমাস অর্গ্যান। ঠিক আছে? কেন? অবশ্যই আমরা কেন জানবো? সেটা হচ্ছে যে এইজন্যই বলা হয় এদের মধ্যে নিজস্ব কি থাকে না ডিএনএ থাকে। তাই তো? নিজস্ব কি থাকে? ডিএনএ থাকে বা সেমি অটোনোমাস অঙ্গাণু যাই বলো। নিজস্ব ডিএনএ। এই নিজস্ব ডিএনএ থাকার জন্য কার মধ্যে? প্লাস্টিড এবং বা ক্লোরোপ্লাস্ট যাই বলো এবং মাইটোকন্ড্রিয়া এদের নিজস্ব ডিএনএ থাকার জন্য এরা কি করতে পারে? না যাদের যে নিজেদের যে প্রোটিন সেইটাকে সিনথেসিস করতে পারে, সেটাকে তৈরি করতে পারে। প্রোটিন তৈরি করতে পারে। ঠিক আছে? প্রোটিন তৈরি করতে পারে এরা। ওই ডিএনএ থাকার জন্য এবং তার থেকেও যেটা বড় কথা তাদের এরা নিজস্ব প্রতিলিপি গঠন করতে পারে। প্রতিলিপি গঠন করতে পারে। এই যে এই নিজের কাজ নিজেরাই করে নিচ্ছে যেটা নিজেদের জন্য প্রয়োজন। এইজন্যই এদেরকে সেমি অটোনোমাস বলা হয়। সেমি অটোনোমাস। অটোনোমাস কি? অটোনোমাস জিনিসটা কি? যে এটাকে সেমি অটোনোমাস বা আধা
স্বয়ংক্রিয় অঙ্গাণু বেরম বলা হয়, তবে এই সেমি অটোনোমাস টার্মটা কি মনে রাখবে বা এইভাবেই সেমি অটোনোমাস কথাটা, ঠিক আছে? যে এরা নিজেদের কাজ নিজেরা করতে পারে। অটোনোমাস বডি কথাটা কি? অটোনোমাস বডি মানে কি? যে মানে স্বায়ত্তশাসিত নিজস্ব শাসনযুক্ত কোনো সংস্থা, ঠিক আছে? স্বায়ত্তশাসিত সংস্থা যাই বলি। সেখান থেকে সেমি অটোনোমাস মানে কি? কিছুটা এরা স্বায়ত্তশাসিত, কিছুটা এরা নিজেদের কাজ নিজেরা চালিয়ে নেয়। এইজন্য সেমি অটোনোমাস অর্গান এরা বা সেমি অটোনোমাস অঙ্গাণু। কারা? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এরা। ডিএনএ থাকে বলে। এবার ডিএনএ থাকে বলেই বা কেন? অ্যাকচুয়ালি এরা নিজস্ব প্রোটিন তৈরি করতে পারে, নিজেদের প্রতিলিপি এরা নিজেরা গঠন করতে পারে, ঠিক আছে? এইজন্য। চলো পরের প্রশ্নে চলে যাই। এরমই আমাদের কিন্তু একটু ভালো ডিপে ঢুকে পড়াশোনাটা করতে হবে। কোন জিনিসটা কেন হচ্ছে, এ হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের যেকোনো পরীক্ষায় জিকে, জিএস নিয়ে এতটুকু আমাদের ভয় থাকবে না। চলো। পরের বলেছে দেখো যে বজ্রপাতের স্থান এখানে কোনটা? অ্যাকচুয়ালি এটা উত্তরে দার্জিলিং হবে। কারণ এই যে দার্জিলিং কথাটা অ্যাকচুয়ালি মানে এসেছে কোথা থেকে জানো তো? একটা তিব্বতীয় শব্দ দর্জে, দর্জে। তিব্বতীয় শব্দ দর্জে থেকে দার্জিলিং এসছে। এই দর্জে কথার অর্থ হচ্ছে বজ্রপাত। সেইখান থেকে এই দার্জিলিংকে এইজন্য বলা হয়। তার পাশাপাশি আমার যেটা আরো বলে রাখার এখানে বিষয়, ভুটান দেশ। এই ভুটানকেও কিন্তু অনেক সময় বজ্রপাতের দেশ বা উম বজ্র ড্রাগনের দেশ বলা হয়, জানো তো? ঠিক আছে? বজ্র ড্রাগনের দেশ। কারণ ভুটানের যে দেশের যে প্রতীক সেটা দেখবে এরকম ড্রাগন, ঠিক আছে? এরকম আমি এখানে যদিও আঁকতে পারব না। ঠিক আছে? ড্রাগনের মতো দেখবে একটা তাদের যে প্রতীক। তো ড্রাগনের প্রতীকটা মানে কি? তারা মনে করে যে ভুটান কি হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশ। তাহলে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ এবং বজ্র বৃষ্টিপাত হয় এবং সেখানকার মানুষ মনে করে যে এটা ড্রাগনের শব্দ এগুলো। এরকম কিছু তাদের একটা ধারণা। তাই তাদের বজ্র ড্রাগন যে ব্যাপারটা ওখান থেকে এসছে। বুঝতে পেরেছো? ওইজন্য বজ্র ড্রাগনের দেশও বলা হয় ভুটানকে। ঠিক আছে? বা ড্রাগনের ল্যান্ড অফ থান্ডার বোল্ট বা এরকম নামেও কিন্তু ভুটানকে ডাকা হয়। ঠিক আছে? যাই হোক, তো এটাও একটু তুমি মাথায় রেখো। আর দার্জিলিংকেও আমরা বলে থাকি যে প্লেস অফ থান্ডারবোল্ট বা বজ্রপাতের স্থান, সেটা এই জন্যই অ্যাকচুয়ালি দর্জে শব্দ থেকে এসেছে বলে সেটার কথার অর্থ হচ্ছে বজ্র, সেখান থেকে দার্জিলিংকে এরকম নামে ডাকা হয়। ঠিক আছে? আর ভুটানটাকেও তুমি এখানে মাথায় রাখবে। চলো পরের প্রশ্নে চলে যাই। ২৬ নম্বরের প্রশ্ন, ফাটাফাটি প্রশ্ন, সবাই উত্তর করতে পেরেছো। কার্যের এসআই একক একদমই তাই, জুল। কার্যের সিজিএস একক বলে হচ্ছে আর্ক। তবে হ্যাঁ, এখানেই আমাদের থেমে থাকলে হবে না। আমরা প্রত্যেকেই জানি যে ১ জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। হ্যাঁ, এটা তো আমরা জানি। কিন্তু আরো যেটা জেনে রাখতে হবে যে জুলকে আমরা কিন্তু নিউটন মিটার বলতে পারি। অপশনে এইগুলোই এখন নতুন দেবে। ঠিক আছে? নিউটন মিটার। ঠিক আছে? আর আর্ককে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডাইন সেমি বা আরেক মানে আর্ক ইউনিটটাকে এইভাবেও আমরা বলতে পারি। কি নামে কিভাবে বলতে পারি? সবসময় কিন্তু চেনা অপশন তুমি পাবে না। এখন যত দিন যাবে অপশনকে আরো হার্ড করা হচ্ছে এবং অপশনগুলোকে আরো ভালো মানে কি বলবো, প্রশ্নকে আরেকটু ভালো করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই এইগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। ডাইন সেমি যেটা সেটাই হচ্ছে আর্ক, আর নিউটন মিটার যেটা সেটাই হচ্ছে জুল। সিজিএস আর্ক, এসআই জুল, কার্যের ইউনিট ১ জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি? চলো পরের প্রশ্নে চলে যাই। কার্য সমান কি? বল ইনটু সরণ। ঠিক আছে? সরণ। এই বলের একক হচ্ছে দেখো ডাইন, আর সরণের একক কি? সেমি। সেখান থেকে ডাইন সেমি আসছে। আবার বলের একক এসআই নিউটন আর মিটার, তাহলে সেখান থেকে নিউটন মিটার আসছে। এটাই হচ্ছে আর্গ আর এটাই হচ্ছে জুল। চলো পরের প্রশ্নে চলে যাই। ২৭ দেখো, বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কিসে? অ্যানিমোমিটার। এটা তো সবাই জানি, বাতাসের বেগ। ভোল্টমিটার লিখছি না আমি, বিভব প্রভেদ। ওয়াটমিটার ঠিক আছে, অ্যামমিটার। এখানে উত্তর হয়ে যাবে অ্যামমিটার। কারণ বলেছে আমার আ বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে? একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত? পরীক্ষায় এটাও প্রশ্ন আসে। আদর্শ অ্যামমিটারের রোধ 0, 0। আর আদর্শ ভোল্টমিটারের রোধ কত? অসীম। আদর্শ ভোল্টমিটার, হ্যাঁ? রোধ হচ্ছে অসীম। বিভব প্রভেদ মাপ হয় অসীম তাই। আর আদর্শ অ্যামমিটারের রোধ 0। চলো পরের প্রশ্নে চলে যাই। ২৮
বাষ্পীভবনের হার খুব ভালো প্রশ্ন, বেশ বোঝার মতো প্রশ্ন, মানে একটু বুঝলে অ্যান্সার দেওয়া যায়, মুখস্থ জায়গা থেকে করার অ্যান্সার এগুলোকে দরকার নেই। বাষ্পীভবনের হার নির্ভর করে না বলেছে আর্দ্রতা, তাপমাত্রা, ভর নাকি বায়ুমণ্ডলে স্পর্শ থাকা পৃষ্ঠতল। দেখো, খুব স্বাভাবিক যে যদি বলছে নির্ভর করে না, এটা উত্তর হবে মাস, ভর। কারণ হচ্ছে রেট অফ এভাপোরেশন, ধরো এতটা স্থানে জল, একটা জলের ছড়িয়ে আছে, এইটা হু হু করে বাষ্প হয়ে যাবে, এভাপোরেট হবে। এই জলটা কি আমি যদি এতটুকু স্থানে ছড়িয়ে দিই, তাহলে এই জলটা বাষ্প এভাপোরেট হতে অনেক দেরি হবে, এটা তো স্বাভাবিক। তুমি একটা এত বড় জায়গায় জল রেখেছো গরম, সেইটা যত তাড়াতাড়ি সেটা তো দ্রুত বাষ্পীভূত হবে। আর তুমি একটা এরকম একটা পাত্রে, লম্বা চোঙার মতো একটা পাত্রে জল রেখেছো, তা এইটা বাষ্পীভূত হতে তো দেরি হবে, কারণ এই যে বাষ্পীভবনের যে তল এতটুকু, আর এর তলটা দেখো কত বড়, কত দ্রুত বাষ্প বেরোবার সুযোগ পাচ্ছে। তাহলে বাষ্পীভবনের তল, এই যে বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা পৃষ্ঠতল, এটা যত বেড়ে যাবে তত বেশি এভাপোরেট হবে, তত বেশি বাষ্পীভূত হয়ে যাবে জিনিসটা, তাহলে এটা সম্পর্কিত। তাপমাত্রা বাড়ালে তো বাষ্পীভবন তো বেড়ে যাবে, এটা তো সবাই জানি। আর আর্দ্রতা তো সঙ্গে তো সম্পর্কিত, আর্দ্রতার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাও মাথায় রাখবে। কারণ আর্দ্রতা যত বেশি হবে, ধরো এই যে শীতকালে বাতাসের আর্দ্রতা কি কম, কম বলেই তো আমাদের ঠোঁট হাত পা ফেটে যাচ্ছে, কারণ আমাদের ঠোঁট হাত পায়ের যেটা জল সেটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে দ্রুত, বাতাসের আর্দ্রতা কম বলেই তো। বর্ষাকালে হয়, বর্ষাকালে আর্দ্রতা অনেক বেশি, আমাদের হাত পা চোখ মুখ নাক ফাটবে না, এ হচ্ছে ব্যাপার। তাহলে যত হিউমিডিটি, বাতাসে আর্দ্রতা যত বেশি তত বাষ্পীভবনের হার কম, আর আর্দ্রতা যত কম তত বাষ্পীভবনের হার বেশি। তাহলে এগুলো সব সম্পর্কিত। এবার এই টেম্পারেচার বলো, সারফেস এরিয়া বা বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা পৃষ্ঠতল, এগুলোর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। আর এই সমানুপাতিক, এই দুটোর সঙ্গে বাষ্পীভবনের সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আর এই যে ব্যাপারটা বলা হলো, কি বলে আমার তোমার তাপমাত্রা, তাপমাত্রা সঙ্গে সমানুপাতিক, আর আর্দ্রতার সঙ্গে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক বাষ্পীভবনের। আর ভরের ওপর এর কোনো নির্ভরশীল নেই, মানে ভর বাড়লে বেড়ে যাবে, বাষ্পীভবন কমলে এরকম কোনো অ্যান্সার হয়ে যাবে এখানে ভর। ওকে, চলো পরের প্রশ্ন। দুর্দান্ত প্রশ্ন, ছিটমহল সমস্যার সমাধান। আমরা পড়ি বাংলাদেশে ছিটমহলগুলিকে 2015 সালে মূল ভূখণ্ডের অধীনে নিয়ে এসেছে, এই যে ব্যাপারটা, এটা কততম সংবিধান সংশোধন হয়েছিল? আমি যখন ও ক্লাস পড়াই তখন এটা আমি বারবার সবাইকে বলি মনে রাখতে, যে কয়েকটা আমাদের সংবিধান সংশোধন আইন বা যাই বলো, এটা আমাকে মাথায় রাখতে হবে, এবং শেষ দিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি এটা উত্তর হয়ে যাবে 100তম সংবিধান সংশোধনী, ঠিক আছে? তবে তোমার এই যে 101তমটাকেও তুমি মাথায় রাখবে। এই 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি যে আমাদের এসেছে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এছাড়াও আমি বলে যাচ্ছি মিলিয়ে রাখবে, সামনের পরীক্ষায় 103তম সংবিধান সংশোধনী তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই যে সংবিধান সংশোধন কততম, 103তম যেটা, সেখানে কি হয়েছে জানো? আমরা পড়ি না, আমরা পড়ি বলবো না, আমরা এই নিয়ে খুব এখন আলোচনা করছি। ইডাব্লিউএস দের 10% সংরক্ষণ, এটাই 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছে। এবং লাস্ট যে সংবিধান সংশোধনী হয়েছে 106তম, এর মধ্যে কি এসেছে জানো তো? প্রত্যেককে আমরা জানি মহিলাদের, হ্যাঁ মহিলাদের কি হয়েছে, কত পার্সেন্ট, 33%, বা 1/3 কি হয়েছে, আসন সংরক্ষণ হয়েছে, আসন সংরক্ষণ হয়েছে। কোথায় হয়েছে, কোথায় হয়েছে আসন সংরক্ষণ, কোথায় হয়েছে? লোকসভায় হয়েছে, লোকসভায়, হ্যাঁ লোকসভাতে হয়েছে। আর কোথায় হয়েছে? রাজ্য বিধানসভাগুলোতে হবে। এই যে, এই যে ব্যাপারটা, ভবিষ্যতে লোকসভা এবং রাজ্যসভাতে যে 33% মহিলাদের আসন সংরক্ষণ করা হয়েছে, সেইটা কিন্তু 106তম সংবিধান সংশোধনীর বিলের মাধ্যমে বা আইনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে সংবিধানে, ঠিক আছে? তাহলে 106তমটা মনে রাখবে, 3তম মনে রাখবে, 101-এ জিএসটি মনে রাখবে, 100-তে ছিটমহল সমস্যা এটা মনে রাখবে। ছিটমহল যে হস্তান্তর হয়েছিল, ঠিক আছে, ভারতের ছিটমহল বা বাংলাদেশের যে মানে অ্যাকচুয়ালি এগুলো কি, যে ভারতের মধ্যে কিছু বাংলাদেশের অংশ ছিল, বাংলাদেশের মধ্যে কিছু ভারতের অংশ ছিল, এগুলোকে একটা মিটমাট করে নেওয়া হয়েছিল একটা অঞ্চলগুলোকে, যে তোমার ভাই এই অঞ্চলগুলো দেখো আমার আছে, ওই অঞ্চলগুলো তোমার হয়ে আছে। অর্থাৎ অঞ্চলটা জায়গাটা বাংলাদেশ অবস্থিত, সেই জায়গাটাকে শাসন করবে ভারত, কারণ ওরা ভারতের অংশ অংশ। আবার কিছু অংশ বাংলাদেশে, সেটাকে মানে বাংলাদেশে সেটা ভারত অবস্থিত, সেটাকে বাংলাদেশ শাসন করতে, এরকম একটা সমস্যা ছিল, সেইটার সমাধান হয়ে গিয়েছিল 2015-তে এই 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
ঠিক আছে? যেটাকে ছিটমহল বলা হয় সেগুলোকে, সেই অঞ্চলগুলোকে। ব্যাপারটা হচ্ছে এইটা। চলো পরের প্রশ্নে চলে যাই। জমি জরিপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। জমি জরিপ করে ট্যাক্স কালেক্ট করতো বা কর কালেক্ট করতো আলাউদ্দিন খলজি। অ্যাকচুয়ালি ঔরঙ্গজেব, আকবর, ঠিক আছে? বিন তুগলক, এগুলো একটা উত্তর এখানে হবে না। এখানে উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি নিয়ে ইনফরমেশন আমি এখানে দিচ্ছি না। প্রচুর কিছু বলার আছে। এখন মানে এখানে আর কি বলবো এই ব্যাপার। আলাউদ্দিন খলজিকে আমরা কি বলি বলতো? দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দারি সানি। ঠিক আছে? আলাউদ্দিন খলজি চিতোরজয় থেকে শুরু করে, ঠিক আছে? আলাউদ্দিন খলজির প্রচুর ইনফরমেশন আছে। ঠিক আছে? যাই হোক, চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। আমরা এগুলো অবশ্যই পরবর্তী ক্লাসের আস্তে আস্তে করাবো। যাই হোক, তো দেখো বলেছে নিচের জোটটি সঠিক নয় কোনটি? হিউয়েন সাং, হর্ষবর্ধন, হিউয়েন সাং, আহ বিক্রমাদিত্য, শ্রীচৈতন্য, আকবর, টোডরমল, চন্দ্রগুপ্ত, চাণক্য। এটা তো চন্দ্রগুপ্তের যে প্রাইম মিনিস্টার, পিএম, প্রধানমন্ত্রী, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, কৌটিল্য। তাহলে এটা ঠিক আছে, ঠিক সঠিক। হিউয়েন সাং, হর্ষবর্ধন হিউয়েন সাং এর সময় এসেছিলেন, মানে সরি, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিলেন, এটাও ঠিক আছে। আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল, ঠিক আছে। এইটা হবে না গো। বিক্রমাদিত্যর সঙ্গে চন্দ্র চৈতন্যের কোনো রিলেশন নাই। শ্রী চৈতন্যদেব কার সমসাময়িক জানো তো? এটা পরীক্ষায় দিতে পারে। তাহলে হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ। কার সমসাময়িক বলতো? আলাউদ্দিন হুসেন শাহ। হুসেন শাহ, যাকে যিনি হচ্ছেন হুসেন শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠাতা, হুসেন শাহী বংশ। এই জন্য নাম আলাউদ্দিন হুসেন শাহ তার নাম। এবং একে আমরা বলি বাংলার আকবর। বাংলার আকবর নামেও ডাকা হয় আলাউদ্দিন হুসেন শাহকে, মাথায় রাখ। এর সমসাময়িক হচ্ছে শ্রী চৈতন্যদেব। ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। কোন কষাঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? সুইসাইড ব্যাগ, অবশ্যই। এ তো অপেক্ষা করার দরকার নেই। লাইসোজোমকে বলা হয়। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, এটিপি জেনারেট করে, এটিপি তৈরি করে। লাইসোজোম, যেটাকে কোষের অ্যাটম বোমও বলা হয়। হ্যাঁ, অ্যাটম বোম, অ্যাটম বোম, অ্যাটম বোম, কোষের অ্যাটম বোম। কোষের অ্যাটম বোম মানেটা কি? অ্যাকচুয়ালি কি হয় যে এই যে আমাদের লাইসোজোম, তো লাইসোজোমেতে কি হয়? এক ধরনের উৎসেচক থাকে এবং এই উৎসেচকটা যদি লাইসোজোম ফেটে যায়, বেরিয়ে আসে ওখান থেকে, তাহলে সেই উৎসেচকটা কি করবে? সমস্ত কোষীয় অঙ্গাণুকে পাচিত করে নষ্ট করে দিতে পারে। গোটা কোষটাকে নষ্ট করে দিতে পারে। ওই অ্যাটম বোম কথাটা এসছে। এই সুইসাইড ব্যাগ, আত্মঘাতী থলি, নিজে বাস্ট হয়ে গিয়ে সেই উৎসেচককে বাইরে বের করে দেবে এবং গোটা কোষকে নষ্ট করে দিতে পারে এই লাইসোজোম। সেই জন্য সুইসাইড ব্যাগ, নিজে সুইসাইড করেছে, প্রায় লোককে শেষ করে দিচ্ছে। এবং অ্যাটম বোম ফেটে গেলেই মুশকিল, কোষই নষ্ট হয়ে যাবে। এই জন্য এই নামগুলো এসছে। ঠিক আছে? চল পরের প্রশ্নে চলে যায়। আত্মঘাতী থলি। চলো, মাজুলি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অবশ্যই মিজোরাম। এবং আমরা জানি যে পৃথিবীতে যদি বলে যে পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ, নদী মধ্যবর্তী দ্বীপ বা বদ্বীপ, সেটাও কিন্তু অ্যান্সার মাজুলি। মাজুলি কিন্তু ভারতের মধ্যেই নদী মধ্যস্থ বদ্বীপ, বড় বদ্বীপ তা নয়। পৃথিবীরও সবচেয়ে বড় নদী মধ্যস্থ বদ্বীপ বা দ্বীপ হবে মাজুলি, যেটা রয়েছে ব্রহ্মপুত্র নদীর মধ্যে, তাই না? ব্রহ্মপুত্র, অ্যান্সার হচ্ছে মাজুলি। ৩৪ নম্বরের প্রশ্ন, খুব ফ্যান্টাস্টিক প্রশ্ন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক বললেই কয়েকটা জিনিস তোমাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে। মানব উন্নয়ন সূচক কোন সংস্থা এটাকে প্রকাশ করে? ইউএনডিপি। হোয়াট ইজ ইউএনডিপি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বা আমরা বাংলায় যদি বলি, দেখো লিখছি আমি এখানে, জাতীয় উন্নয়ন উন্নয়ন কর্মসূচি। জাতীয় উন্নয়ন কর্মসূচি, হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরা প্রকাশ করে এইচডিআই যে রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক রিপোর্ট প্রকাশ করে তারা। এই রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 130।
193টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 130 এবং ভারতের স্থান হচ্ছে মনে রাখবে মধ্যম এই মুহূর্তে এই মানে 130 মানে একটা অ্যাকচুয়ালি বলি 0.3 যদি কারুর ভ্যালু হয় মানব উন্নয়ন সূচকে তার মানে সে হচ্ছে নিম্নমানের দেশ মানব উন্নয়ন সূচক অনুযায়ী 0.6 থেকে 7 যদি কারুর ভ্যালু আসে তাহলে সে মধ্যমানের দেশ ভারতের মান হচ্ছে এই 0.6 এরকম কাছাকাছি তাই মধ্যমান ভারতের মধ্যমানের দেশ মানব উন্নয়ন সূচক অনুযায়ী আর 0.7 এর যদি মানে 0.5 থেকে 0.6 হলে মধ্যমান আর 0.7 এর যদি ওপরে চলে যায় তাহলে সেটা উচ্চমানের দেশ হয়ে যাবে যেটা মানে উন্নত দেশগুলো এই র্যাঙ্কে আসে যাই হোক ভারত 130 মধ্যমানের দেশ এবং যেটা গুরুত্বপূর্ণ যে মানব উন্নয়ন সূচক যে জাতীয় উন্নয়ন কর্মসূচি বা জাতিসংঘ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ঠিক আছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যাই হোক যেটা বলতে গেলাম যে এই যে মানব উন্নয়ন সূচক কোন তোমার ইকোনমিস্ট বা কোন অর্থনীতিবিদ এটাকে এনেছিলেন বা এই এই যে রিপোর্ট প্রস্তুত করেছিলেন প্রথম এই তোমার যেটা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি থেকে প্রকাশিত যে মানব উন্নয়ন সূচক এটাকে প্রথম যদি বলি যে কে তৈরি করেছিলেন সেই যদি ইকোনমিস্টের নাম বা সেই অর্থনীতিবিদের নাম সেটা মনে রাখবে মাহবুব উল হক ঠিক আছে মাহবুব উল হক অর্থনীতিবিদের নাম হচ্ছে মাহবুব উল হক ঠিক আছে ইনি হচ্ছেন পাকিস্তানের অর্থনীতিবিদ পাকিস্তান ঠিক আছে মেহবুবুল হক এই মেহবুবুল হক বা মাহবুবুল হক এটাও পরীক্ষায় প্রশ্ন এসছে ভালো করে মাথায় রাখবে উনি রিপোর্টকে তৈরি করেছিলেন প্রথম কে প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভারতের র্যাঙ্ক এই মুহূর্তে 130 এবং ভারত হচ্ছে মধ্যম মানের দেশ চল পরের প্রশ্নে চলে যায় বজ্রপাতের সময় লাইটেনিং এর সময় নিচের কোন গ্যাসটি তৈরি হয় দুর্দান্ত প্রশ্ন লাইটেনিং বজ্রপাত মানেই প্রচুর পরিমাণে টেম্পারেচার উষ্ণতা তৈরি হয় প্রচুর হিউজ পরিমাণে উষ্ণতা তৈরি হয় এই উষ্ণতা তৈরি হওয়ার ফলে বাতাসে থাকা নাইট্রোজেন গ্যাস ভেঙে তৈরি হয় নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস ভেঙে যায় ঠিক আছে নাইট্রোজেন গ্যাস ভেঙে যায় এই যে বন্ড ভেঙে গিয়ে তৈরি করবে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস ও ডবল বন্ড ও এটা ভেঙে গিয়ে তৈরি করবে অক্সিজেন নাইট্রোজেন এবং অক্সিজেন একসঙ্গে মিক্সড হয়ে তৈরি করবে NO দ্যাট ইজ দ্য নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড হবে এখানে অ্যান্সার নাইট্রিক অক্সাইড ঠিক আছে এটা হবে অ্যান্সার কিভাবে হয় আমি সেটাও বলে দিলাম অতিরিক্ত উষ্ণতায় নাইট্রোজেন এবং অক্সিজেন থেকে ভেঙে শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা এইভাবে হয়ে যায় এবং এরা পরবর্তীকালে একসঙ্গে যুক্ত হয়ে NO বা নাইট্রিক অক্সাইড তৈরি করে তাই এটাই হবে অ্যান্সার ঠিক আছে এবং নাইট্রোজেন এমন একটি মৌল মনে রাখবে যে যার -3 থেকে +5 অবধি এর জারণ স্তর পায় জারণ স্তর এই যে যদি দেখি NH3 এর জারণ স্তর কত জানো এর হচ্ছে নাইট্রোজেনের -3 আর যদি বলি যে N2O5 তৈরি হয় দেখবে HNO3 তৈরি হয় এই যে N2O5 এর যে নাইট্রোজেন বা HNO3 এর যে নাইট্রোজেন এর জারণ স্তর +5 তাহলে এই -3 থেকে +5 অবধি আমরা জারণ স্তর দেখতে পাই নাইট্রোজেনের ক্ষেত্রে ঠিক আছে জারণ স্তর কি বা কিভাবে বার করব এখানে আমি আর বেশি ডিপে আমি এখানে ঢুকছি না তাহলে সায়েন্সের অনেক কিছু এখানে আলোচনা করতে মানে একটু বলবো যদি তোমাদের এরকম কোনো ক্লাস লাগে তোমরা একটু কমেন্টে জানিও তাহলে এগুলো খুব ভালোভাবে আমরা শিখবো কারণ এই প্রশ্নটা বহুবার এসছে যে কোন মৌলের ক্ষেত্রে আমরা -3 থেকে +5 অবধি জারণ স্তর দেখতে পাই উত্তর হবে কিন্তু নাইট্রোজেন সামনে ভালো ভালো আরো অনেক এক্সাম রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাবো ঠিক আছে সামনে ডাব্লিউবিপির এক্সাম কন্ডাক্ট হবে স্টেট গভর্নমেন্টের বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রচুর এক্সাম আছে অজস্র এক্সাম প্লাস আমাদের আরআরবির এক্সামগুলো চলছে ঠিক আছে এর মধ্যে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 চলছে সামনে আরআরবি এনটিপিসি এএলপি প্রচুর পরিমাণে এক্সাম রয়েছে তাই আমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে -3 থেকে +5 অবধি জারণস্তর দেখতে পাই কোন মৌলের অ্যান্সার হবে নাইট্রোজেন ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাই বলেছে নিচের কোন হিল স্টেশন শীতকালে তুষারপাত হয় না কি লোক দুর্দান্ত লোক ঠকানো একটা প্রশ্ন মানে লোক ঠকানো বলবো না দেখলেই প্রশ্নটা অ্যান্সার করা যায় কি সেটা হচ্ছে উটি হবে এখানে উত্তর কেন বলো তো কারণ এই যে সিমলা নৈনিতাল শ্রীনগর এটা সব এগুলো সব নর্থ ইন্ডিয়া উত্তর ভারত বাবা এই একমাত্র উটি যেটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে তুমি বলো তামিলনাড়ুতে কোনোদিন বরফ পড়তে পারে হ্যাঁ এবং এটা কোথায় নীলগিরি
তাই না? কোথায় এটা? নীলগিরি। ঠিক আছে? নীলগিরি, নীলগিরি পাহাড়। তাহলে নীলগিরি পাহাড়ে রয়েছে উটি। উটি যে শৈল শহর। এই উটিতে কখনো তামিলনাড়ুতে কখনো বরফ পড়বে না বাবা। এই হচ্ছে ব্যাপার। কখনো হয় দক্ষিণ ভারতের এমনিই গরম বেশি। কারণ নিরক্ষরেখার কাছে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কোনদিন বরফ পড়বে না। তাই উটি হবে উত্তর এবং উটি শৈল শহর তামিলনাড়ুতে রয়েছে এটাও মাথায় রাখবে এবং নীলগিরি পাহাড়ে রয়েছে এটাও মাথায় রাখবে। উটি থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এর আগে হয়েছে। উটি কোথায় অবস্থিত? এই দিয়ে। কোন পাহাড়ে? এই দিয়ে। আচ্ছা, অর্গানিক কম্পাউন্ড প্রথম ল্যাবরেটরিতে সংশ্লেষ করা অর্গানিক কম্পাউন্ড কোনটা? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অ্যান্সার হয়ে যাবে ইউরিয়া। ইউরিয়া রাসায়নিক সংকেত সবাই মনে রাখবে। CO NH2 এর হোল 2 এটা হচ্ছে ইউরিয়া রাসায়নিক সংকেত। বা এভাবেও রাখতে পারে পরীক্ষায় CO N2H4 এটাও রাখতে পারে। এটা ইউরিয়া রাসায়নিক সংকেত। ইউরিয়া কেমন দেখতে? এই রকম। এটা হচ্ছে ইউরিয়া। এবং এই যে CO এটা হচ্ছে কার্বনিল গ্রুপ মনে রাখবে। কার্বনিল। ঠিক আছে? কার্বনিল গ্রুপ। এবং এই জন্যই এই CO মানে কার্বন মনোক্সাইড নয় বাবা, হ্যাঁ? কার্বনিল গ্রুপ এটা। এই জন্যই এই NH2 সরি CONH2 হোল 2 এই যে ইউরিয়া এটাকে আমরা কি বলি জানো? জৈব যৌগ বলি। জৈব যৌগ বলি ইউরিয়াকে। এবং যেটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল আগেরবার BCS প্রিলিমিনারিতে আগেরবার বলবো না, কয়েক বছর আগে প্রশ্ন এসেছিল সম্ভবত যে CONH2 এর হোল 2 ইউরিয়াতে নাইট্রোজেন সবথেকে বেশি আছে। নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে। জানো তো কত পার্সেন্ট জানো? 46% নাইট্রোজেন আছে ইউরিয়ার মধ্যে। খুব ভালো করে মাথায় রাখবে এই প্রশ্ন কটা ইউরিয়া থেকে। আমি যখনই ক্লাসে করাই এইগুলোকে ভীষণভাবে বলি। যে ইউরিয়া তার সংকেত, কেন এটা জৈব যৌগ, প্রথম তৈরি হওয়া ল্যাবরেটরিতে জৈব যৌগ, ইউরিয়ার মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি, নাইট্রোজেন, তার পার্সেন্টেজ কত 46%। হ্যাঁ, এইভাবেই পড়াশোনা করতে হবে। যে বিসিএসে এসেছে বলে পুলিশের পরীক্ষায় আসবে না, পুলিশ এসেছে বলে ক্লার্কশিপে আসবে না, বা এনটিপিসিতে এসেছে বলে সে প্রশ্ন বা এসআই আসবে না, এরকম কোনো মানে নাই বাবা। এই হচ্ছে ব্যাপার। যখন পড়বো খুব ভালোভাবে পড়বো এবং বুঝে ইনফরমেশন নিয়ে পড়বো, পড়তেও ভালো লাগবে, কানেকশন করে করে পড়বো, পড়েও আনন্দ পাবো। কারণ এখন তো দেখছো যে প্রশ্ন পুলিশের পরীক্ষায় কোন জায়গায় চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কারুর ভরসায় থেকে লাভ নাই। কে বলল প্রশ্ন ইজি হবে এরকম 1000 করে যাও তাহলেই ম্যাচ জিতে যাবে। হ্যাঁ? আমার এই 2000 থেকে এই 1000 কমন থাকবে। এসব বলে একদম লাভ নাই। এই হচ্ছে ব্যাপার। কারণ সাকসেসটা নিজেকে পেতে হবে। ঠিক আছে? চল পরের প্রশ্নে আমরা চলে যাই। সবসময় নিজের ওপর ভরসা রাখবে। অতিরিক্ত পড়াশোনা করবার চেষ্টা করবে। ইনফরমেশন নিয়ে পড়বে এবং ভালোবেসে পড়বে এবং বুঝে পড়বে। ঠিক আছে? কোনটা কেন হচ্ছে চোখ নাক খোলা রাখতে হবে সবসময়। বোকার মতো পড়ে গেলে হবে না। ৩৮ নম্বরের প্রশ্ন চলে যাই ফাস্ট্যাগ। ফাস্ট্যাগ কোথায় ব্যবহার হয়? আমরা প্রত্যেকেই জানি। এখন তো প্রত্যেকেই গাড়ি ঘোড়া চাপতে, চাপতে অভ্যস্ত। টুক করে টোলে দাঁড়াচ্ছে। আর খুট করে গেটটা ইয়েটা নেমে গিয়ে ওই গাড়ির সামনের যে কাঁচের যে ব্যা ব্যা ফাস্ট্যাগ লাগানো থাকছে ওটাকে স্ক্যান করছে। অটোমেটিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে। টোল গাড়িকে ছেড়ে দিচ্ছে, গাড়ি বেরিয়ে যাচ্ছে। আগে কি হতো? টোলে গিয়ে গাড়ি দাঁড়াতো, টাকা দিত, তবে গাড়ি সেই ২০ মিনিট পর ছাড় পেত। এখন তো আর ওসব নেই। গাড়ি ১ সেকেন্ডের মাথায় দাঁড়াচ্ছে। এক কয়েক সেকেন্ড বা ১ মিনিটের মধ্যে গাড়ি স্ক্যান হবে। ওই ফাস্ট্যাগের যে কার্ড আছে স্ক্যান করে নিল, টাকা কেটে গেল, সরকার কেটে নিল, গাড়ি বেরিয়ে চলে গেল। আর আগে কি হাতে, হাতে সেই কয়েন খুচরো দিয়ে সেই টাকা মিটুতে হতো। সেইটাই জাতীয় সড়কে টোল প্লাজায় ইলেকট্রনিক ট্রক সংগ্রহ করা এই ফাস্ট্যাগ থেকে। গাড়ির কাঁচের সামনে দেখবে ৪ চাকা গাড়িগুলোতে কাঁচের সামনে চেটানো থাকে। ঠিক আছে? এই ফাস্ট্যাগটা স্ক্যান করে নিলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সেই মানুষটির কেটে যাবে, গাড়ি বেরিয়ে চলে যাবে। হাতে, হাতে টাকা পয়সার ব্যাপার আর নেই। সোনালী বিপ্লব, গোল্ডেন রিভলিউশন। আচ্ছা, এটা তো উত্তর হবে এখানে হর্টিকালচার, উদ্যান পালনবিদ্যা। এটাও বলে দিলাম, হ্যাঁ? এটাও মনে রাখবে, বলে দিলাম বলছি। হর্টিকালচার কিসের সঙ্গে যুক্ত? উদ্যান পালনবিদ্যা। আচ্ছা, এখানে এই রিভলিউশন অনেকগুলো হয়, মনে রাখবে, হ্যাঁ? এখানে আছে না তৈলবীজ, তৈলবীজ হচ্ছে হলুদ বিপ্লব। এছাড়া ব্ল্যাক রিভলিউশন হয়, ব্ল্যাক বা কালো বিপ্লব বা কৃষ্ণ বিপ্লব, ব্ল্যাক রিভলিউশন, ব্ল্যাক। কিসের সঙ্গে সম্পর্কিত জানো? পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল। ঠিক আছে? ধূসর বিপ্লব হয়, গ্রে রিভলিউশন, ধূসর বিপ্লব। কিসের সঙ্গে সম্পর্কিত? পরীক্ষায় প্রশ্ন দেয়, রাসায়নিক সার। আমি কিছু বিপ্লব বলে যাচ্ছি, পরীক্ষায় যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আসবে। গ্রিন রিভলিউশন তো জানো, গমের ক্ষেত্রে উৎপাদন বেড়েছিল। ঠিক আছে? এছাড়া তোমার আছে ইয়েলো রিভলিউশন তো বললাম। রাউন্ড রিভলিউশন, রাউন্ড, গোল বিপ্লব। কিসের সঙ্গে সম্পর্কিত? আলু। এগুলোকে একটু মাথায় রাখবে। ঠিক আছে? এটা গোল্ডেন দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে উদ্যান পালনবিদ্যা। আর হলুদ বললাম তৈলবীজ।
আর গ্রিন রিভলিউশন যেটাতে অ্যাকচুয়ালি গমের উৎপাদন প্রচুর পরিমাণে বেড়েছিল। পরের প্রশ্ন অর্গানিক কম্পাউন্ড রাসায়নিক আচ্ছা এটাও তো আমরা করলাম উত্তর হইল ইউরিয়া। ঠিক আছে? এটা অ্যান্সার। যাই হোক কোনো একটা প্রশ্ন এখানে হয়তো উম মিস হয়েছে। যাই হোক এটা তো অলরেডি উত্তর আমরা করেছি। ইউরিয়া হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমরা একটি প্রশ্ন এখানে সম্ভবত আমাদের এটা মিস গেছে। এটাকে আমি কমেন্টে এড করে দেবো প্রশ্নটার অ্যান্সার। যাই হোক ভালো থেকো সবাই। আর সবাই খুব ভালো করে পড়াশোনা করো। ৪০ টা প্রশ্ন আমরা আজকে অ্যান্সার করলাম। একটা প্রশ্ন আমার এখানে হয়তো তুলতে মিস হয়েছে। অবশ্যই আমি ক্লাসে এটা কমেন্ট সেকশনে অ্যান্সার এড করে দেবো এবং আ তোমরা ক্লাসটা কেমন হলো আ জানাতে ভুলবে না অবশ্যই করে এবং এইভাবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, ইনফরমেশন নিয়ে পড়তে হবে। ঠিক আছে? কোনো কিছুর কর্মণের আশায় ভরসায় আমাদের একদমই থাকলে চলবে না। ঠিক আছে? ভালো থেকো সবাই। আর যদি ভালো লাগে আ জিএস উইথ সৌভিক বসু এই যে চ্যানেল রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ধরনের ক্লাস তোমরা কিরকম ক্লাস আরো পেতে চাও আ সেটা আমাকে একটু কমেন্টে জানাতে তোমরা ভুলবে না। ওকে? ভালো থেকো সবাই।